তো চলো আমরা দেখি সেট অফ ফাংশন অধ্যায়ে আজকে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। তো আজকে আমরা সেট অফ ফাংশনের আমরা শুধু সেট অংশটা নিয়ে পড়বো। হ্যাঁ, সেট হচ্ছে 2.1 আর ফাংশন হচ্ছে 2.2। ঠিক আছে, তো আমরা আজকে 2.1 নিয়ে পড়বো। 2.1 এরও কতটুকু পড়বো? 2.1 এর আমরা আজকে শুধুমাত্র 2.1 এর আমাদের সেটের বহু রকমের সেট নিয়ে কথাবার্তা আছে, যেমন সংযোগ সেট, তারপর হচ্ছে নিশ্ছেদ সেট, তারপর হচ্ছে ছেদ সেট, তারপর পূরক সেট, তারপর শক্তি সেট, উপসেট। এই যে সেটগুলো, এদের সংজ্ঞা এবং এদেরকে আমরা কিভাবে চিনবো, এই রিলেটেড আলোচনা আজকে থাকবে। এবং আগামীকাল আমরা এই সেট অধ্যায়ের আমাদের মেইন বইয়ে যত উদাহরণের অঙ্ক এবং যত অনুশীলনীর অঙ্ক আছে সেগুলো আমরা আগামীকাল একটা ক্লাসে করব। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি সেট ও ফাংশন। সেট ও ফাংশনে আমাদের সেট প্রকাশের পদ্ধতি কয়টা ভাইয়া? সেট প্রকাশ দুই ভাবে করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। ঠিক আছে, তো আমাদের সেট আমাদের দুই ভাবে আমরা হচ্ছে সেটকে আমরা কি করতে পারি, দুই ভাবে আমরা সেটকে হচ্ছে আমরা প্রকাশ করতে পারি, একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে, আরেকটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে। তো আমরা তালিকা পদ্ধতিতে কিভাবে সেট গঠন এবং সেট গঠন পদ্ধতিতে কিভাবে আমরা সেট প্রকাশ করি, চলো আমরা সেটা একটু দেখে ফেলি। হ্যাঁ, তো তালিকা পদ্ধতিতে সেট আসলে কি কি বলে দেখো, এটা আমি একটু লিখি। এই পদ্ধতিতে, এই যে তালিকা পদ্ধতিতে আমাদের হচ্ছে আমরা এই পদ্ধতিতে আমরা কিভাবে করি একটু লিখি। হ্যাঁ, আমি একটু বাংলা কথা সহ একটু লিখি, এগুলো একটু তোমরা একটু হ্যান্ড নোট রেডি করে রেখো যাতে এগুলো পরবর্তীতে তোমাদের কাজে লাগে। হ্যাঁ, এই পদ্ধতিতে সেটের সকল উপাদানকে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয়। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয় এবং উপাদানগুলোকে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যে ডাটাগুলো দেয়া থাকে সেই ডাটাগুলো বা সেই উপাদানগুলোকে আমরা আলাদা করার জন্য কমা চিহ্ন ব্যবহার করি। আলাদা করার জন্য কমা, ঠিক আছে, এটা হচ্ছে কমা চিহ্ন ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতির নিয়ম। যেমন আমরা যদি একটু তালিকা পদ্ধতির উদাহরণ যদি দেখি, এখন দেখলে আমরা বুঝে যাব। যেমন আমি ধরে বললাম এ হচ্ছে একটি সেট, এ সেটের উপাদানগুলো মনে করো 1 থেকে 6 পর্যন্ত। তাহলে কিভাবে এটাকে প্রকাশ করা হয়? 1 2 3 4 5 6 এবং সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে প্রকাশ করা হয়। তাহলে যখনই যদি আমাকে এমসিকিউতে যদি বলে যে নিচের কোনটি তালিকা পদ্ধতি, তাহলে তালিকা পদ্ধতি হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে উপাদানগুলো থাকবে এবং প্রত্যেকটা উপাদানকে আলাদা করার জন্য আমরা কি করব? কমা চিহ্ন ব্যবহার করব। যেমন ধরো আমরা 3 বন্ধুর একটা সেট তৈরি করতে চাচ্ছি, সজীব, রহিম, করিম। হ্যাঁ, ধরো তাদের সেট হচ্ছে বন্ধুর সেট মানে তাদেরকে মনে করো আমরা বি দিয়ে প্রকাশ করলাম। বি মনে করো 3 জন বন্ধুর সেট মানে কি, একজনের নাম ধরো সজীব, একজনের নাম হচ্ছে রহিম, আরেকজনের নাম হচ্ছে আমাদের করিম। তাহলে তাদের সেট আমরা আসলে কিভাবে প্রকাশ করব? তাদের প্রত্যেককে আলাদা ভাবে বোঝানোর জন্য আমরা তাদের মাঝখানে কমা চিহ্ন ব্যবহার করব এবং যেহেতু সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তো আমরা তালিকা পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে আমরা যদি কোনো একটা সেটকে যদি প্রকাশ করি, তাহলে আমরা কি করি? আমরা হচ্ছে তাকে কমা চিহ্ন দিয়ে আমরা প্রত্যেকটা উপাদানকে আলাদা করে দেখাই এবং তাদেরকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিই। যেমন আমি যদি আরেকটা জিনিস যদি তোমাদেরকে বলি, ধরো আমি বললাম সি হচ্ছে একটা সেট। সি মনে করো আমাদের বেজোড় সংখ্যার সেট, বেজোড় সংখ্যার সেট। তাহলে বেজোড় সংখ্যার সেট হলে আমাদের বেজোড় সংখ্যাগুলো কি 1 3 5, হ্যাঁ, তারপর মনে করো ডট 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 ডট। তো হ্যাঁ, ডট ডট দিয়ে কি বোঝানো হয়? অলিখিত উপাদান, মানে এই উপাদানগুলো লেখা হচ্ছে না, কারণ এটা ডট 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 কতটুকু পর্যন্ত যাবে? অসীম পর্যন্ত যাবে। তো এই ধরনের সেটকে আমরা আবার অসীম সেট বলি, আমরা একটু পরেই পড়বো। সসীম সেট, অসীম সেট। যেমন এই সেটগুলো হচ্ছে সসীম সেট। সসীম কেন? কারণ এদেরকে আমরা একটা সংখ্যা দিয়ে একটা সংখ্যা পর্যন্ত গিয়ে এটাকে আমরা থামিয়ে দিতে পেরেছি। এটার সর্বোচ্চ মান 6, তার মানে এটাকে গণনা করা যাচ্ছে
যাচ্ছে, এই জন্য এটা একটা সসীম সেট। বাট এখানে যে সেটটা দেখো 1 3 5, যদি বলে বেজোড় সংখ্যার সেট বের করো, তুমি কত পর্যন্ত যাবা? যত পর্যন্ত যাওয়া যায়, মানে অসীম পর্যন্ত আমরা যেতে পারবো। কেন? কারণ বেজোড় সংখ্যা কি কোথাও গিয়ে থামার কোনো সুযোগ আছে? তুমি কি বলতে পারবা যে 1 কোটি অত হলে বা 1000 কোটি বা 2000 কোটি বা 20,000 কোটি এত হলে বেজোড় সংখ্যা শেষ হয়ে যাবে? কখনোই বেজোড় সংখ্যা শেষ হবে না। তাহলে বেজোড় সংখ্যার সেট বা জোড় সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট, এই যে সেট যেগুলো আমাদের হচ্ছে গণনা করে আমরা শেষ করতে পারবো না, সেগুলোকে আমরা বলছি অসীম সেট। তাহলে এইটাও হচ্ছে আমাদের একটা অসীম সেট। বাট আমরা এখনো ওই পড়াশোনায় যাই নাই, আমরা এখন জাস্ট দেখতেছি কিভাবে আমরা সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তাহলে আমরা কোনো একটা সেটকে আমরা যদি তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমরা কি করব? তাদেরকে কমা চিহ্ন দিয়ে দিয়ে আলাদা করব এবং তাদেরকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব। এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে সেট প্রকাশের নিয়ম। ঠিক আছে, আসো আরেকটা পদ্ধতি কি ভাইয়া? আরেকটা পদ্ধতি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতি কি? আরেকটা কথা একটু মনে রাখবা, আরেকটা কথা একটু বলে দেই, এই তালিকা পদ্ধতিকে আমরা রোস্টার মেথড বলে চিনি। রোস্টার মেথড, এই নামটা একটু লিখে রাখো। হ্যাঁ, তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতির পাশে একটু লিখে রাখো, এটাকে আমরা টেবুলার মেথড বা রোস্টার মেথড বলি। তালিকা পদ্ধতির আরেক নাম কি? এটার আরেক নাম হচ্ছে টেবুলার মেথড। টেবুলার মেথড অথবা এটাকে রোস্টার মেথড বলা হয়। ঠিক আছে, রোস্টার, রোস্টার বানান কি? রোস্টার, ROSTER, রোস্টার মেথড। তালিকা পদ্ধতিকে টেবুলার মেথড অথবা রোস্টার মেথড নামে ডাকা হয়। ঠিক আছে, এখন আসো আমরা দেখি সেট গঠন পদ্ধতিটা আসলে কি। সেট গঠন পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতির মতো এরকম সরাসরি ডাটা দেওয়া থাকবে না, তোমাকে বাংলা কথা দেওয়া থাকবে। কথাই তোমাকে কিছু লজিক দিয়ে দেওয়া হবে, লজিকের মাধ্যমে আমরা হচ্ছে সেট গঠন পদ্ধতি বের করব। তাহলে চলো আগে সেট গঠন পদ্ধতির সংজ্ঞাটা আগে দেখে ফেলি। সেট গঠন পদ্ধতি কাকে বলে? এগুলো পরীক্ষায় আসবে না, বাট একটু লিখে রাখো, যেহেতু একদম প্রথম ক্লাস। সেট গঠন পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে উপাদানগুলোর সাধারণ ধর্মের উল্লেখ করা থাকে। উপাদানগুলোর সাধারণ ধর্মের উল্লেখ করা থাকে। উপাদানগুলোর সাধারণ ধর্মের উল্লেখ থাকে। ঠিক আছে, সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন সেট গঠন পদ্ধতি একটা দেখলেই তোমরা বুঝে ফেলবা সেট গঠন পদ্ধতি আসলে কি। খেয়াল করো, সেট গঠন পদ্ধতি ধরো আমি তোমাকে বললাম এ হচ্ছে একটা সেট। এ হচ্ছে একটা এমন সেট যেটা হচ্ছে, ধরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তো অবশ্যই আবদ্ধ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে সেট বের করলে। এটা মনে করো x, এরকম কোলন চিহ্ন দিল, x জোড় সংখ্যা x, এবং এখানে বললো জোড় স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এটাকে এইভাবে লিখি আমি একটু, দেখো স্বাভাবিক সংখ্যাকে n দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে ধরো লিখলো x belongs to, এই চিহ্নটার নাম হচ্ছে belongs to, এই যে এর মতো দেখো, এই যে এটা হচ্ছে belongs to। ঠিক আছে, এই চিহ্নটাকে আমরা কি বলি? belongs to, x belongs to n। এই যে এই চিহ্ন দিয়ে বললো x হচ্ছে জোড় সংখ্যা। তো এটা দেখে আমরা আসলে কি বুঝবো? খেয়াল করো, এটা দেখে আমরা বুঝবো এটার মানে হচ্ছে belongs to। এই কথাগুলো একটু লিখে রাখো, কারণ যেহেতু 9 এরও আছো, তাই আমি হচ্ছে তোমাদের জন্য একদম ডিটেলসে পড়াচ্ছি। লিখে রাখো, এখানে এই যে চিহ্নটা এটা দিয়ে বোঝায়, এটার মানে হচ্ছে, এর মানে হলো belongs to মানে কি? belong to মানে হচ্ছে এটার মধ্যে আছে, বা belong to বা কোনো কিছুর মধ্যে উপস্থিত। হ্যাঁ, যেমন আমরা বলি না যে আমরা বাংলাদেশের থাকি, উই বিলং টু বাংলাদেশ, আমরা বাংলাদেশে বসবাস করি, মানে বাংলাদেশের মধ্যে আমরা আছি। তার মানে বিলং টু মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে উপস্থিত থাকা। আবার অনেক সময় আমরা চিহ্নটা এরকম দেখবো, আমরা অনেক সময় চিহ্নটা এরকম দেখতে পারি, নট বিলংস টু, মানে বিলংস টু দিয়ে এভাবে কেটে দিবে, এটা মানে হচ্ছে নট বিলংস টু। এর মানে হলো নট বিলং টু। হ্যাঁ, নট বিলং টু, বা কোনো কিছুর মধ্যে কি না থাকা, বা
বা কোনো কিছুর মধ্যে না থাকা, যেমন আমরা কি ইন্ডিয়ার অধিবাসী না, তাহলে আমরা কি বলবো, উই আর নট বিলং টু ইন্ডিয়া, উই আর বিলং টু বাংলাদেশ। তাহলে বা কোনো কিছুর মধ্যে না থাকা, কোনো কিছুর মধ্যে উপস্থিত না থাকা, উপস্থিত না থাকা, ঠিক আছে, বিলং টু আর নট বিলং টু, এগুলো নিয়ে আমরা আরো ডিটেলস অনেক পড়াশোনা করব, সামনে পড়াশোনা করব। এখন খেয়াল করো এখানে কি বলছে, এখানে আমি বলছি x বিলং টু n। তো x বিলং টু n মানে কি, x অবশ্যই n এর মধ্যে উপস্থিত আছে। n কি ভাইয়া, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এই কথাগুলো আমি একটু লিখে রাখি, দেখো এই কথাগুলো আমি একটু লিখি, যে আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট লাইন একটু লিখে রাখো। এই যে n দিয়ে আমরা আসলে বোঝাই স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কারা বলতো, জিরো সহ ধনাত্মক সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 সহ সকল ধনাত্মক সংখ্যা, মানে 0, 1, 2, 3 এভাবে অসীম পর্যন্ত, ঠিক আছে, এরা সবাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওকে, আচ্ছা, তাহলে এটার মানে কি, এটার মানে হচ্ছে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটাকে এখন তুমি যদি তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করো, তাহলে এটার মানে হচ্ছে এখানে এই সেট গঠন পদ্ধতির এই সেটটির মানে হলো, এই সেটটির অর্থ হলো x জোড় সংখ্যা, x জোড় সংখ্যার সেট। x হচ্ছে কি, জোড় সংখ্যার একটি সেট, হ্যাঁ, যা স্বাভাবিক সংখ্যা নিয়ে গঠিত, এখন খেয়াল করো, জোড় সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যা নিয়ে গঠিত, এরকম সেট কি কি আছে বলতো। তাহলে আমরা যদি এ সেটকে তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করি, মানে একটা সেট গঠন পদ্ধতিকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায় দেখো। তাহলে যদি আমরা এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে আসলে আমরা কি লিখতে পারি বলতো, এ হচ্ছে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 0 দিয়ে, বাট ভাই 0 জোড় সংখ্যাও না বেজোড় সংখ্যাও না, তাহলে 0 পরে জোড় সংখ্যা কি 2, তারপরে কি 4, তারপর কি 6, এভাবে চলতেই থাকবে ডট ডট ডট। তাহলে এ সেটটা হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14 এইভাবে অসীম পর্যন্ত সকল জোড় সংখ্যার সেট হচ্ছে এ। এটাকে আমরা লিখেছি এইভাবে, a = x belong to n, যেন x জোড় সংখ্যা। এখন ধরো আমি যদি বিজোড় সংখ্যার সেট যদি সেট গঠন পদ্ধতিতে যদি বের করতে চাইতাম, তাহলে কি আসতো, a = x belong to n, যেন x বিজোড় সংখ্যা। আমি যদি মৌলিক সংখ্যাগুলোর সেট বের করতে চাইতাম, তাহলে কি হইতো, a = x belong to n, যেন x মৌলিক সংখ্যা। এই যে ডট দুইটা দেখতে পাচ্ছ বিসর্গের মতো দুইটা ফোঁটা, এটাকে আমরা বলি যেন, এটাকে আমরা কি বলি, সাচ দ্যাট বা যেন। তো এগুলো আমরা যখন পড়তে আমরা হচ্ছে এই জিনিসগুলোর প্রতি ইউজ টু হয়ে যাব। তো এগুলো এখন প্রথম দিকে মনে হইতে পারে যে আল্লাহ এগুলো কি, বাট এগুলো আসলে কিছুই না। ম্যাথ করতে যখন যাবা তখন দেখবা খুবই ইজি একটা জিনিস, এই জিনিসগুলো নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই, ঠিক আছে, খুবই সহজ সিম্পল বিষয়। এগুলো জাস্ট একদম প্রথম, তো একটা অধ্যায় যখন শুরু হয় তখন একটু এরকম লাগতে পারে যে আসলে এগুলো কি পড়তেছি, এগুলো আসলে কি, কারণ বেসিক পড়া সব সময় বোরিং, বেসিক পড়তে গেলে অনেক বোরিং লাগে, স্বাভাবিক, আমরা যখন পড়াই আমাদেরও পড়াইতে বেসিক বোরিং লাগে, আর যখন আমরা ম্যাথে ঢুকে যাব তখন এই বেসিক গুলা যদি আমাদের জানা থাকে, ম্যাথ করতে আমাদের অনেক মজা লাগবে, অনেক সহজে আমরা ম্যাথ গুলা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমরা সসীম সেট কি সেটা দেখি। হ্যাঁ, সসীম সেট কি, আমি এত বেশি ডিটেলসে যাচ্ছি না, একটু মানে কম ডিটেলসে আমি পড়ানোর চেষ্টা করছি। দেখো সসীম সেট কি, সসীম সেট কি, যে সেটের উপাদান আমরা গণনা করে শেষ করতে পারবো তাদেরকে আমরা বলছি সসীম সেট। তাহলে চলো আমরা সসীম সেটের সংজ্ঞা লিখি। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। এবং এই যে সংজ্ঞাগুলো, এগুলো আসলে তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, একটু এবার রিডিং করো তাহলেই হবে। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, গণনা করে নির্ধারণ করা যায় তাদেরকে সসীম সেট বলে, ঠিক আছে, তাকে সসীম সেট বলে। তাহলে অসীম সেট কাকে বলবে বলতো, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। তাহলে এই সংজ্ঞাটা একসাথে আগে লিখে ফেলি। হ্যাঁ, তাহলে যে সেটের, আচ্ছা এটাকে আমি একটু অন্য কালি দিয়ে লিখি, দুইটার মধ্যে একটু গ্যাপ রাখি কালারের। তাহলে দেখো যে সেটের উপাদান সংখ্যা গণনা
করে নির্ধারণ করা যায় না, নির্ধারণ করা যায় না, নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। হ্যাঁ, তাকে অসীম সেট বলে। ওকে, আচ্ছা, তাহলে সসীম সেটের একটা উদাহরণ দিয়ে দাও। সসীম সেটের একটা উদাহরণ কি? আমরা একটু আগে স্লাইডেও লিখেছি সসীম সেটের উদাহরণ। যেমন সসীম সেটের উদাহরণ হতে পারে আমাদের a ইকুয়াল টু ধরো 1 2 3 4, এই যে 4 গিয়ে থামিয়ে ফেলছো, এটা একটা সসীম সেট। তারপর মনে করো বললা যে b ইকুয়াল টু একটা সেট গঠন পদ্ধতিতে ধরো লিখলা যে x বিলং টু n, যেন x জোড় সংখ্যা। হ্যাঁ, এতটুকু যদি লেখো তাহলে এটা একটা অসীম সেট, কিন্তু একটা লিমিট দিয়ে দিলা ধরো। হ্যাঁ, লিমিটটা কি? এবং x মনে করো লেস দেন অর ইকুয়াল টু 10, তার মানে x কি হবে 10 থেকে ছোট বা 10 এর সমান হতে পারবে। তাহলে এটার মানে কি বুঝছো? এটার মানে হচ্ছে x একটা স্বাভাবিক সংখ্যা হবে, x একটা জোড় সংখ্যা হবে, এবং অবশ্যই জোড় সংখ্যাটা 10 থেকে ছোট। এই যে লেস দেন মানে কি 10 থেকে ছোট, আর নিচে যে একটা টান দিছি এটা কি লেস দেন অর ইকুয়াল টু। এই চিহ্নটাকে কি বলে ভাইয়া? এই চিহ্নটাকে বলে লেস দেন অর ইকুয়াল টু, মানে ছোট অথবা সমান। তাহলে এটাকে তুমি যে তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করো, এটা যেটা লিখছি এটা কি? এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। সেট, এটা হচ্ছে আমাদের সেট গঠন, এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। তো এটাকে আমরা যদি তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করি তাহলে জিনিসটা আমাদের কত চলে আসে বলতো? 2 4 6 8 এবং 10। এই যে সিম্পল 2 4 6 8 10, তাহলে এই দুইটা জিনিসই কি? এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর এই যে এটা যে লিখলাম ভাইয়া, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। ঠিক আছে, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আরেকটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। একটা সেট গঠন পদ্ধতি, আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে এটা হচ্ছে আমাদের সসীম সেট, এগুলো হচ্ছে সসীম সেট। চলো অসীম সেটের উদাহরণ দেখি। অসীম সেটের উদাহরণটা কি হতে পারে বলতো? অসীম সেটের উদাহরণ হতে পারে যে সেটের উপাদান গণনা করা নির্ধারণ করা যায় না। যেমন ধরো আমি বললাম a, যেমন ধরো আমি বললাম a। তালিকা পদ্ধতিতে অসীম সেট চেনা খুবই সহজ। কিরকম বলতো? মনে করো দিল 1 2 3 4, তারপর ডট 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 দিল। তালিকা পদ্ধতিতে অসীম সেট বলতে এই ডট বোঝায়, মানে ডট ডট দিছে মানে কি আরো চলছে। ডট মানে কি অলিখিত উপাদান। ডট ডট দিয়ে কি কোথাও কি কোনো থামছে, লাস্টে কোনো ওয়ার্ড লিখছে, লাস্টে কিছু লিখছে, লেখা নাই, তার মানে কি এটা অনন্তকাল চলবে। এটা হচ্ছে আমাদের একটা অসীম সেট। আবার মনে করো আমি বললাম b, আমি মনে করো বললাম যে x বিলংস টু n, যেন x হচ্ছে আমাদের ধরো বললাম মৌলিক সংখ্যা। x মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা। এখন এটা কিন্তু সেট গঠন পদ্ধতি। কেন? কারণ এখানে আমি হচ্ছে ধর্মের উল্লেখ করছি। এখানে আমরা, এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। এখন এটা একটা অসীম সেট। কিভাবে বলতো? মৌলিক সংখ্যাগুলো কাকে বলে বলতো? যাদেরকে এক বাদে বাকি যত সংখ্যা আছে, যাদেরকে শুধুমাত্র ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, নিঃশেষে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন ধরো 2 কে তুমি ভাগ করতে পারবা কি দিয়ে? 2 কে 2 দিয়ে ভাগ করতে পারবা, 1 দিয়ে ভাগ করতে পারবা, আর কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করতে পারবা? পারবা না। তাহলে 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা। তারপর মনে করো 3 কে তুমি 1 এবং 3 দিয়ে ভাগ করতে পারবা, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করতে পারবে না। 3 কিন্তু একটা মৌলিক সংখ্যা। 4 কি মৌলিক সংখ্যা? না, কারণ 4 কে তুমি 4 দিয়ে ভাগ করতে পারবা, 1 দিয়ে ভাগ করতে পারবা, আবার 2 দিয়েও ভাগ করতে পারবা, তাহলে 4 মৌলিক সংখ্যা না, 5 মৌলিক সংখ্যা। 5 কে তুমি 5 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করতে পারবে না, 0 হবে না ভাগশেষ। তারপর 6 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ তুমি 1 আর 6 বাদেও 2 দিয়ে 6 কে ভাগ করতে পারবা, 3 দিয়ে 6 কে ভাগ করতে পারবা, তার মানে 6 মৌলিক সংখ্যা না। তারপর 7, তারপর মনে করো হচ্ছে আমাদের 11, তারপর হচ্ছে 13, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 17, তারপর হচ্ছে 19, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন দেখো মৌলিক সংখ্যার কি কোনো লিমিট সেট করে দিছে? দেয় নাই। তার মানে আমাদের একদম অসীম পর্যন্ত যত মৌলিক সংখ্যা বের করা যায় সবগুলো মৌলিক সংখ্যা আমার এখানে বুঝতে পারবে। তার মানে x যে বিলংস টু n, যেন x মৌলিক সংখ্যা, এটাও হচ্ছে আমাদের একটা অসীম সেট, কিন্তু এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে অসীম সেট। এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে অসীম সেট। তো আশা করি আমরা সেট গঠন এবং তালিকা পদ্ধতি কি সেটাও বুঝতে পেরেছি, এবং তার সাথে সাথে আমরা সসীম সেট এবং অসীম সেট কি এই জিনিসটাও বুঝতে পেরেছি। ঠিক আছে, তো তারপরে আমরা যাই উদাহরণ 4। এটা তোমাদের বইয়ের একটা উদাহরণ, উদাহরণ 4। এই উদাহরণটা আমরা চলো একটু দেখি। উদাহরণ 4-এ আমাদেরকে আসলে কি বলেছে চলো আমরা একটু দেখে ফেলি। উদাহরণ 4-এ কি বলেছে একটু দেখি, দাঁড়াও একটা মিনিট, আমি একটু দেখি। চলো একটু দেখি উদাহরণ 4-এ আমাদেরকে আসলে কি বলেছে চলো আমরা একটু দেখে ফেলি। তাহলে দেখো উদাহরণ 4-এ আমাদেরকে কি বলছে? দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট। এটা পরীক্ষায় আসার মতো কিছু না, স্বাভাবিক সংখ্যার সেট। এখন স্বাভাবিক সংখ্যার সেট বলতে আমরা কি বুঝি? জোড় সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, বিজোড় সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, 3 এর গুণিতক, 4 এর গুণিতক,
মানে সবই তো, মানে 0 থেকে পজিটিভ সকল সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা। তো আমরা এটা যদি পরীক্ষায় যদি ইন কেস যদি চলে আসো, এগুলো আসলে পরীক্ষায় আসে না, বা যদি আসো আমরা হচ্ছে একটু কয়েকবার খাতায় লিখলে এটা মুখস্থ হয়ে যাবে কিভাবে অঙ্কটা করতে হয়। চলো আমরা একটু অঙ্কটা একটু করি। দেখো আমরা অঙ্কটা আসলে কিভাবে করব সেটা একটু দেখো। আমরা এখানে লিখব যে স্বাভাবিক সংখ্যার সেট n সমান, অঙ্কটা এইভাবে শুরু করব আমরা, স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যাকে n দিয়ে প্রকাশ করা হয়। n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 এইভাবে ডট 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 ডট, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে ডট 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 সবকিছু, ঠিক আছে? এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমরা যদি এই n সেট থেকে আমরা যদি বিজোড় স্বাভাবিক সংখ্যা নিয়ে যদি সেট গঠন করি, n সেট থেকে বিজোড় স্বাভাবিক সংখ্যা নিয়ে গঠিত সেট, বিজোড় স্বাভাবিক সংখ্যা নিয়ে গঠিত সেট, তাহলে দেখো n থেকে তুমি যদি শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো নিয়ে যদি সেট যদি গঠন করো, তাহলে সেই ক্ষেত্রে সেই সেটের নাম যদি তুমি a দাও, তাহলে সেটটা কি হবে? 1 3 5 7 এবং ডট 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 চলতেই থাকবে। তার মানে স্বাভাবিক সংখ্যার সেট যেমন আমাদের অসীম সেট, স্বাভাবিক সংখ্যার সেট যেমন একটা অসীম সেট, স্বাভাবিক সংখ্যাগুলো থেকে তুমি যদি শুধু বিজোড় সংখ্যাগুলো নিয়ে যদি একটা সেট গঠন করো, সেটাও কিন্তু একটা অসীম সেট। তারপরে আবার দেখো তুমি n সেট থেকে তুমি যদি শুধুমাত্র জোড় গুণিতক স্বাভাবিক সংখ্যা বা জোড় স্বাভাবিক সংখ্যা নিয়ে একটা সেট যদি গঠন করো, যার নাম তুমি দিলা b, সেটাও কিন্তু একটা অসীম সেট হবে। 2 4 6 8 ডট 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 এভাবে চলতেই থাকবে, তাই না? তাহলে এটাও কিন্তু একটা অসীম সেট। আবার তুমি যদি এখান থেকে যদি তুমি মনে করো মৌলিক সংখ্যার সেট, হ্যাঁ, n সেট থেকে তুমি যদি মৌলিক স্বাভাবিক সংখ্যাগুলো নিয়ে যদি একটা সেট তৈরি করো, মৌলিক স্বাভাবিক সংখ্যা নিয়ে যদি একটা সেট গঠন করো, যার নাম তুমি দিলা c, মৌলিক স্বাভাবিক সংখ্যার সেটটাও কিন্তু আমাদের 2 3 5 7 এভাবে চলতেই থাকবে। তাহলে দেখো n সেট থেকে তুমি যে মৌলিক স্বাভাবিক সংখ্যাগুলো নিয়ে যদি একটা সেট গঠন করো, সেটাও কিন্তু একটা অসীম সেট হবে। তুমি স্যারকে খুশি করার জন্য মনে করো আরেকটার কিছু নিলা, n সেট থেকে 3 এর গুণিতক সংখ্যা নিয়ে মনে করো তুমি একটা সেট গঠন করলা, হ্যাঁ, 3 এর গুণিতক সংখ্যা নিয়ে মনে করো একটা সেট গঠন করলা, যেটা মনে করো d। তাহলে d হলে 3 এর গুণিতক কি? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, এইভাবে কিন্তু চলতেই থাকবে, অনন্তকাল পর্যন্ত চলবে, তাই না? তার মানে কোনো কিছুর গুণিতক, মনে করো 5 এর গুণিতক নিলা, 5 10 15 20 25, এগুলো কিন্তু চলতে থাকবে। তার মানে দেখো তুমি স্বাভাবিক সংখ্যার যে কোনো প্যাটার্নের তুমি যদি সেট গঠন করো, সবগুলো সেটই কি হচ্ছে? অসীম সেট হচ্ছে। তার মানে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। মানে স্বাভাবিক সংখ্যার সেট তুমি যদি ক্রম অনুযায়ী মানে একটা পর একটা যদি নিয়ে যদি একটা সেট তৈরি করো, সেটাও একটা অসীম সেট। তুমি যদি বেজোড় সংখ্যাগুলো নিয়ে একটা সেট তৈরি করো, সেটাও একটা অসীম সেট। তুমি যদি জোড় সংখ্যাগুলো নিয়ে একটা সেট তৈরি করো, সেটাও একটা অসীম সেট। তুমি যদি মৌলিক সংখ্যা নিয়ে একটা সেট তৈরি করো, সেটাও কিন্তু একটা অসীম সেট। আবার তুমি যদি 3 এর গুণিতক সংখ্যাগুলোকে নিয়ে যদি সেট গঠন করো, সেটাও কিন্তু আমাদের একটা অসীম সেট হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে? তাহলে আমরা পরে আমরা কি লিখবো? আমরা এখানে লিখবো, এখানে আমাদের n সেট থেকে গঠিত মানে n সেট থেকে সবগুলোকে আমরা গঠন করেছি, n সেট থেকে গঠিত সকল সেটের ক্ষেত্রেই উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা সম্ভব নয়। ক্ষেত্রেই আমাদের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা সম্ভব নয়। তাই আমরা বলবো কি? তাই আমরা বলবো n সেট একটি অসীম সেট। তাহলে আমরা বলবো অর্থাৎ a b c d প্রতিটি সেটই অসীম সেট, প্রতিটি সেটই অসীম সেট। আর প্রতিটি সেটের প্রতিটি সেটের বাপ হচ্ছে n, তাই না? প্রতিটি সেটই যেহেতু অসীম সেট, তার মানে অতএব n একটি অসীম সেট বা স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। n একটি অসীম সেট বা স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট।
ঠিক আছে, ভেরি সিম্পল একটা ম্যাথ। এটা হচ্ছে আমাদের উদাহরণ 4-এ আছে আমাদের মেইন বইয়ের। এই যে দেখো অঙ্কটা, আমি একটা স্লাইডে পুরোটা একসাথে দেখাচ্ছি যে দেখাও যে স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। তো অসীম সেট কোনগুলা? আমরা প্রথমে স্বাভাবিক সংখ্যার সেট লিখলাম। স্বাভাবিক সংখ্যার সেট যদি একটা অসীম সেট হয়, তাহলে এই সেটের তুমি হচ্ছে 3-4টা প্যাটার্ন নিয়ে বানিয়ে দেখলা। প্রথমে তুমি বিজোড় সংখ্যাগুলোকে নিয়ে একটা সেট বানিয়ে দেখলা, সেটাও একটা অসীম সেট। তুমি তারপর জোড় সংখ্যাগুলোকে নিয়ে একটা সেট বানিয়ে দেখলা, সেটাও একটা অসীম সেট। তুমি তারপর হচ্ছে মৌলিক স্বাভাবিক সংখ্যাগুলোকে নিয়ে একটা সেট বানিয়ে দেখলা, সেটাও একটা অসীম সেট। ওমা তুমি তারপর হচ্ছে 3-এর গুণিতক নিয়ে একটা সেট বানিয়ে দেখলা, সেটাও একটা অসীম সেট। তার মানে স্বাভাবিক সংখ্যার সেট যেহেতু একটা অসীম সেট, তার মানে তার যত বাচ্চা কাচ্চা বের হবে সবই কি অসীম সেট হবে। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। যদি কোথাও কেউ না বুঝো অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করবা। ওকে, তারপর আসো আমরা দেখি ফাঁকা সেট। ফাঁকা সেটটা কি? ফাঁকা সেটটা আসো খেয়াল করি। ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। দেখো, যে সেটের কোনো উপাদান নেই তাকে আমরা বলবো ফাঁকা সেট। যে সেটের কোনো উপাদান নেই তাকে বলে ফাঁকা সেট। ফাঁকা সেট, ঠিক আছে। তো ফাঁকা সেটকে আমরা আসলে কি দিয়ে প্রকাশ করি এটি একটু লিখে রাখো। ফাঁকা সেটকে আমরা হচ্ছে এরকম সেকেন্ড ব্র্যাকেট, ভেতরে কিছুই থাকবে না, অথবা এরকম গোল্লা দিয়ে এভাবে কেটে দিই, এটাও ফাঁকা বোঝায়। হ্যাঁ, অথবা এটা দ্বারা প্রকাশ করা হয় ফাঁকা সেট। ফাঁকা সেটকে দুই ভাবে প্রকাশ করা হয়, হয়তো তুমি গোল্লা দিয়ে কেটে দিবা, হ্যাঁ এরকম কোনা করে কেটে দিবা, এটা ফাঁকা সেট। অথবা তুমি সেকেন্ড প্যাকেট দিবা, ভেতরে কিছু লিখবা না, কারণ ফাঁকা মানে কি, ভেতরে কিছু নাই। ওকে, তো এটার উদাহরণ আসলে কি হতে পারে? এটার উদাহরণ হতে পারে, মনে করো আমরা যদি একটু চিন্তা করি, ধরো আমাদের একটা ঢাকার একটা স্বনামধন্য কলেজ, স্কুলের নাম হচ্ছে হলি ক্রস স্কুল এন্ড কলেজ। এখন হলি ক্রসটা কি? হলি ক্রস কি? গার্লস স্কুল এন্ড কলেজ, তাই না? এখন তুমি যদি বলো হলি ক্রস স্কুল এন্ড কলেজে ছাত্রের সংখ্যার সেট কত, এখন ওটা তো গার্লস স্কুল, তার মানে কি ছাত্রী সবাই, তাহলে ওখানে ছাত্র পাবা নাই, তাহলে ছাত্রের সংখ্যার সেট কি? ফাঁকা। তার মানে কোনো একটা জিনিস যদি কোনো একটা জিনিসের মধ্যে না থাকে, কোনো একটা সেটের মধ্যে যদি কেউ যদি না থাকে, তাহলে সেটাকে আমরা কি বলছি? ফাঁকা সেট বলছি। যেমন হলি ক্রস স্কুল এন্ড কলেজ, এটা হচ্ছে গার্লস স্কুল এন্ড কলেজ, তার মানে ওখানে বয়েজ থাকার কোনো সম্ভাবনা নেই। তার মানে আমরা যদি বলি হলি ক্রস স্কুল এন্ড কলেজে বা হলি ক্রস গার্লস স্কুল এন্ড কলেজে ছাত্রের সংখ্যার সেট কোনটা, এটা হচ্ছে ফাঁকা সেট। আশা করি বুঝতে পারছো। যেমন মনে করো বাংলাদেশে সুন্দরবনে সিংহ নাই, তাই না? যদি বলি সুন্দরবনে সিংহের সংখ্যার সেট কি? ফাঁকা সেট। কারণ সুন্দরবনে সিংহ নাই, তাহলে সুন্দরবনে সিংহের সেটের সংখ্যা কি? ফাঁকা সেট। কথা কি বুঝেছে? তারপর মনে করো বাংলাদেশে মনে করো পেঙ্গুইন নাই, তারপর হচ্ছে মনে করো বাংলাদেশে হচ্ছে কি নাই, ধরো উট নাই, ধরো মানে আমাদের কোরবানিতে দু একটি উট আসে, না হলে তো উট নাই। তারপরে মনে করো বাংলাদেশে মনে করো ক্যাঙ্গারু নাই। হ্যাঁ, এখন মনে করো আমি বললাম যে বাংলাদেশে ক্যাঙ্গারুর উপাদানের ক্যাঙ্গারু সেটের সংখ্যা কি, বা ক্যাঙ্গারু সেটটা কিভাবে প্রকাশ করবে? এটা হচ্ছে ফাঁকা সেট। কারণ কি? যেই সেটের উপাদান নাই, যে সেটে কোনো উপাদান নাই, সেটা হচ্ছে ফাঁকা সেট। তুমি যে উপাদানটা তুমি চাচ্ছ সেই উপাদানটা এই সেটের আন্ডারে নাই, তার মানে সে কি? সে হচ্ছে একটা ফাঁকা সেট। ওকে, তাহলে আমরা এরকম উদাহরণটা তাহলে আমরা লিখি। যেমন ধরো আমি তোমাদেরকে উদাহরণ হিসেবে ধরো বোঝালাম, আমি ধরো বললাম যে যেমন আমি বললাম ফাঁকা সেটের উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, যেমন ধরো আমি বললাম এ সেট, আমি একটা সেট গঠন পদ্ধতি ধরো লিখলাম। আমি লিখলাম যে এ সমান হচ্ছে x বিলংস টু n, যেন x হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, কারণ x বিলং টু n মানে কি? x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং x এর মান মনে করো 10 থেকে বড়, 11 থেকে ছোট। তাহলে আমাকে একটা জিনিস বলো তোমরা, 10 থেকে বড় 11 থেকে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা আছে? 10 আর 11-র মধ্যে কি আর কোনো স্বাভাবিক সংখ্যা আছে? কোনো সংখ্যা আছে? 10-এর পরেই তো 11, তাহলে কি x এর ভ্যালু কত? ফাঁকা। কেন? কারণ বলছে x হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, এবং বলছে x টা কি হবে? 10 থেকে বড়, 11 থেকে ছোট। তাহলে 10 থেকে বড় আর 11 থেকে ছোট তো কোনো স্বাভাবিক সংখ্যা নাই, কারণ 10-এর পরেই তো 11, তাহলে এটা হচ্ছে আমাদের কি? ফাঁকা। এটা সমান আসলে আমাদের কত আসছে? ফাঁকা অথবা ফাঁকা সেট। কথা কি বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছি। তারপর মনে করো আমি তোমাদেরকে বললাম, তারপর আমি ধরো তোমাদেরকে মনে করো আরেকটা উদাহরণ দেই। হ্যাঁ, আরেকটা উদাহরণ দেই। ধরো আরেকটা উদাহরণ হিসেবে মনে করো আমি তোমাকে দিলাম যে x বিলং টু n। হ্যাঁ, মনে করো আমি বললাম b হচ্ছে আমাদের x বিলং টু n, মানে একটা স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, এবং হচ্ছে আমাদের x হচ্ছে মৌলিক সংখ্যা, যেন x হচ্ছে মৌলিক সংখ্যা, এবং এটা একটা লিমিট সেট করে দিলাম। x হচ্ছে 23 থেকে বড়, কিন্তু 29 থেকে ছোট হতে হবে। ঠিক আছে, এখন 23 থেকে বড়, 23 সে নিজে একটা মৌলিক সংখ্যা, কারণ তাকে 23 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না।
আবার 29 থেকে ছোট, ভাই 29ও একটা মৌলিক সংখ্যা, কারণ 29কে তুমি দেখো 1 এবং 29 বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে না, মানে ভাগ করলে এটা একদম নিঃশেষে ভাগ হবে না, সমস্ত থেকে যাবে, দশমিকে চলে আসবে আনসারটা। তাহলে 23 আর 29 এর মধ্যে একটা মৌলিক সংখ্যা বের করতে বলছে। তাহলে x হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা যেটা 23 থেকে 29 এর মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে 24 কি? 24কে দেখো 1 আর 24 বাদেও ভাগ করা যায় না, যাই তো 2 দিয়ে ভাগ করা যায়, 12 দুগুণে 24, তার মানে 12 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 4 6 24, 4 6 3 8, 3 8 24, তার মানে কি 24 কোনো স্বাভাবিক, 24 মৌলিক সংখ্যা না। 25 5 5 25 মৌলিক সংখ্যা না। 26 13 দুগুণে 26 মৌলিক সংখ্যা না। 27 3 9 27 মৌলিক সংখ্যা না, কারণ 1 আর 27 বাদেও 3 9 দিয়ে ভাগ করতে পারতেছো তুমি। 28 4 7 28 14 দুগুণে 28, তার মানে এটাও অনেক কিছু দিয়ে ভাগ করা যায়, এটাও মৌলিক সংখ্যা না। তাহলে দেখো 23 থেকে 29 এর মধ্যে সংখ্যাগুলো কি কি? 24 25 26 27 28। তাহলে এখানে কি কোনো মৌলিক সংখ্যা আছে? নাই, অর্থাৎ এটাও হচ্ছে আমাদের ফাঁকা সেট, এটাও হচ্ছে আমাদের ফাঁকা সেট, অথবা অথবা ফাঁকা। তার মানে আমরা ফাঁকা সেট বলতে আসলে কিভাবে বুঝবো? কোনো একটা সেটের উপাদান যদি না থাকে তাহলে ওইটাকে আমরা বলছি ফাঁকা সেট। যেমন আমাদেরকে বলছে একটা মৌলিক সংখ্যার সেট, বি হচ্ছে একটা মৌলিক সংখ্যার সেট, কিন্তু লিমিট সেট করে দিছে মৌলিক সংখ্যাটা 23 থেকে 29 এর মধ্যে হতে হবে, 23 থেকে বড় হতে হবে, 29 থেকে ছোট হতে হবে, বাট 23 থেকে 29 এর মধ্যে 23 থেকে বড় 29 থেকে ছোট কোনো মৌলিক সংখ্যাই নাই। তার মানে এই সেটের মানে বি সেটের কোনো উপাদান নাই, বি সেটটা হচ্ছে একটা ফাঁকা সেট। কথা কি বোঝা গেছে? যেমন মনে করো তুমি মনে করো একজন ফল বিক্রেতা, ফল বিক্রেতার কাছে মনে করো সব ফল আছে বাট কাঁঠাল নেই। তুমি এখন বললা এই ফল বিক্রেতার কাঁঠালের সেটটা কি? ফাঁকা সেট। নাই, কাঁঠালের সেটটা কি? ফাঁকা সেট, কারণ সব ফলই আছে, কাঁঠাল ফলটা নাই। তাহলে যে সেটের উপাদান নাই সেটা হচ্ছে ফাঁকা সেট, সহজ হিসাব। ঠিক আছে, তো আশা করি ফাঁকা সেটের কনসেপ্ট আমরা সবাই বুঝতে পেরেছি। তারপর আসো ভ্যান চিত্র। ভ্যান চিত্র নিয়ে আমাদের পড়াশোনা, বিস্তারিত পড়াশোনা হবে আরো পরে। হ্যাঁ, অধ্যায়টা তো মাত্র শুরু হলো, বিস্তারিত পড়াশোনা আরো পরে হবে। ভ্যান চিত্রটা এখন শুধুমাত্র আমরা কাকে বলে বা ভ্যান চিত্র কি এই জিনিসটা একটু চিন্তা করি। এটা একটা চিত্র, হ্যাঁ, ভ্যান চিত্রের একটা ছবি আছে, এই ছবির আলোকে হচ্ছে আমাদের অঙ্ক করতে হয়, ওটা আমরা দেখবো পরে। সূত্র আছে, সূত্র অ্যাপ্লাই করলে অঙ্ক করা খুব সহজ হয়ে যায়। তাহলে দেখো আমরা ভ্যান চিত্র বিষয়টা আমরা একটু পড়ি। ভ্যান চিত্র বিজ্ঞানী জন ভ্যান আবিষ্কার করছে, তো আমরা একটু জিনিসগুলো একটু লিখে রাখি। হ্যাঁ, জন ভ্যান, জন ভ্যান, তার নাম অনুযায়ী চিত্রের নাম হয়েছে জন ভ্যানের নাম অনুযায়ী ভ্যান চিত্র। তাহলে জন ভ্যান, তার জন্ম হচ্ছে 1834 থেকে 1923। 1834 সালে জন্ম, 1923 সালে তার মৃত্যু। ভদ্রলোক অনেকদিন বাঁচছে, তাই না? 89 বছর জীবিত ছিল। তারপর সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এই যে সেট গুলো আছে, এই সেটের কার্যকলাপ তিনি হচ্ছে চিত্রের সাহায্যে প্রকাশ করেন। সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। ঠিক আছে, এই চিত্র আমরা দেখবো, এই চিত্র নিয়ে আমরা পড়াশোনা করব। চিত্রের সাহায্যে প্রকাশ করেন, ঠিক আছে, চিত্রের সাহায্যে প্রকাশ করেন। ঠিক আছে, এতে বিবেচনাধীন সেটগুলোকে এটা চিত্রের সাহায্যে প্রকাশ করেন। ঠিক আছে, আচ্ছা আমরা বলবো যে জন ভ্যানের নামানুসারে, জন ভ্যানের নামানুসারে আমাদের হচ্ছে চিত্রগুলো ভ্যান চিত্র নামে পরিচিত। তার মানে আমাদের সেট ফাংশনে, সেটের অধ্যায়ে আমাদের যে ভ্যান চিত্র বলতে আমি কি বুঝি, যে চিত্রগুলো আমরা দেখব সেগুলোই ভ্যান চিত্র। ঠিক আছে, জন ভ্যানের নামানুসারে চিত্রগুলো ভ্যান চিত্র নামে পরিচিত। এতটুকু পর্যন্ত মনে রাখলেই চলবে। হ্যাঁ, ভ্যান চিত্র কি? জন ভ্যান নামে একজন ভদ্রলোক ছিল, তিনি হচ্ছে সেটের এই যে কার্যবিধি, এই যে আমাদের যত সেট আমরা দেখি বা সামনে দেখবো, সংযোগ সেট, নিশ্ছেদ সেট, পূরক সেট, ছেদো সেট, ফাঁকা সেট, এই সবগুলো সেটকে তিনি হচ্ছে চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করছেন। ওই চিত্রগুলোকে আমরা ভ্যান চিত্র বলি। ঠিক আছে, ওই চিত্রগুলো ভ্যান চিত্র নামে পরিচিত। ঠিক আছে, এখান থেকে আপাতত এখান থেকে আর পড়ার কিছু নাই। তারপর আসো উপসেট কি? উপসেট কি? উপসেট হচ্ছে, মনে করো আমি তোমাদেরকে বললাম উপসেট, মনে করো আমি তোমাদেরকে বললাম এ হচ্ছে আমরা ধরি, হ্যাঁ আমরা ধরি এ সেটের উপাদান হচ্ছে মনে করো 1 2 1 2 3 4 5। হ্যাঁ, এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5। হ্যাঁ, আবার মনে করো বি সেটের উপাদান মনে করো হচ্ছে 1 3 5। হ্যাঁ, তাহলে উপসেট মানে কি? উপসেট মানে হচ্ছে একজনের সব উপাদান যদি আরেকজনের মধ্যে থাকে, কি বললাম, একজনের একটা সেটের সকল উপাদান যদি আরেকটা সেটের যদি থাকে, তাহলে ওই সেটটাকে পূর্বোক্ত সেটের উপসেট বলে। আবার বলি, তাহলে উপসেটের সংজ্ঞাটা আগে লিখে ফেলি। হ্যাঁ, উপসেট কি? উপসেট কাকে বলে? উপসেট দেখো, উপসেট হচ্ছে আমাদের, উপসেটের সংজ্ঞা হচ্ছে এরকম যে কোন সেট, হ্যাঁ আমরা ধরো বললাম যে
একটি সেটের সকল উপাদান যদি অপর একটি সেটে বিদ্যমান থাকে তাহলে ওই সেটটিকে অপর সেটটির উপসেট বলে। অপর সেটটির উপসেট বলে। হ্যাঁ, যেমন মনে করো এই যে দেখো বি সেটের উপাদানগুলো কি 1 3 5 এগুলো এতেও আছে। তাহলে আমরা লিখি এখানে বি সেটের উপাদান 1 3 5 উপাদানগুলি এ সেটে বিদ্যমান। হ্যাঁ, তাই বি সেটকে এ সেটের উপসেট বলে। উপসেট বলবো। হ্যাঁ, আর উপসেট কিভাবে লেখা হয় সেটা একটু দেখাই দিই। অর্থাৎ বি সেট এ সেটের উপসেট, মানে যে উপসেট তাকে লিখবা আগে আর যার উপসেট তাকে লিখবা পরে, আর উপসেট চিহ্নটা হচ্ছে এরকম, অর্থাৎ বি এ সেটের উপসেট। ঠিক আছে, অর্থাৎ বি এ সেটের উপসেট। তাহলে এটাকে আমরা কিভাবে পড়ব? একে পড়া হয় এবং একে পড়া হয় বি এ সেটের উপসেট বা বি এর উপসেট। হ্যাঁ, বি হচ্ছে এর উপসেট, তার মানে বি এর সকল উপাদান এতে উপস্থিত। বি হচ্ছে এর উপসেট। ঠিক আছে, এই উপসেটের কনসেপ্টটা বুঝলে তোমরা অনেক ব্রিলিয়ান্ট হয়ে গেছো, অনেক কিছু শিখে ফেলছো, কারণ এটা অনেকেই বুঝে না। হ্যাঁ, বি হচ্ছে এর উপসেট। আচ্ছা, তারপর লিখি কিন্তু এর সকল উপাদান কি বিতে আছে? এ কি 1 2 3 4 5, বিতে কিন্তু 2 আর 4 নাই। দেখো বিতে কিন্তু 2 আর 4 নাই, কিন্তু এর সকল উপাদানগুলো কি 1 2 3 4 5 বি সেটে নেই। ঠিক আছে, এর সকল উপাদান বি সেটে নেই। তাহলে আমরা কি বলবো? অর্থাৎ এ কিন্তু আমার বি এর, এই যে কেটে দিলাম, উপসেট নয়। ঠিক আছে, অর্থাৎ এ সেট বি এর উপসেট নয়। তার মানে বি এর উপসেট, কিন্তু এ সেট বি সেটের উপসেট নয়। ঠিক আছে, উপসেট নয়। যেমন দেখো, যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, বাট বাংলাদেশ কি ঢাকার রাজধানী না। তাহলে কি ঢাকা বাংলাদেশের উপসেট, বাট বাংলাদেশ কিন্তু ঢাকার উপসেট না। কারণ ঢাকা কি বাংলাদেশের মধ্যে, বাট বাংলাদেশ কি ঢাকার মধ্যে না। তাহলে যার মধ্যে যে, সে হচ্ছে তার উপসেট। ঠিক আছে, যেমন এই রুমের মধ্যে আমি হচ্ছে এই রুমের উপসেট, বাট আমার মধ্যে কি রুম না, তাহলে কি রুম আমার উপসেট না, আমি রুমটার উপসেট। ঠিক আছে, যেমন এই লেখাগুলো কার ভিতরে আছে? বোর্ডের মধ্যে, কিন্তু বোর্ড কি লেখার ভিতরে ঢুকতে পারতেছে না। এইটা হচ্ছে ফিল করো। হ্যাঁ, যে আমাদের হচ্ছে উপসেট কি যে কম থাকবে, সোজা কথা। এখন কথা হচ্ছে একটা জিনিস তোমাদেরকে, আরেকটা জিনিস একটু বোঝাই। আমাকে একটু বলো, এ সেট নিজে কি নিজের উপসেট? হ্যাঁ ভাইয়া, এ সেট নিজের উপসেট। কেন? কারণ এ সেটের সকল উপাদান এর মধ্যে আছে। মানে তুমি চাইলে এইভাবে লিখতে পারতা, এ এর উপসেট, এটা সঠিক। আবার বি এর উপসেট, এটাও সঠিক। আবার বি এর উপসেট, এটাও সঠিক। শুধু সঠিক না কি বলতো? এ বি এর উপসেট, এটা সঠিক না। আশা করি ক্লিয়ার। এ এর উপসেট, কারণ এর যত উপাদান সেটা এর মধ্যে আছে। আবার বি এর যত উপাদান সেটা বি এর মধ্যে আছে। আবার বি এর সব উপাদান এর মধ্যে আছে, বাট এর সব উপাদান বি এর মধ্যে নাই।
ঠিক আছে? তো উপসেটের কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা তোমরা আমাকে একটু জানাবে, আর যদি বুঝতে পারো তাহলে আমরা তারপরে যাব। ঠিক আছে, আশা করি উপসেটের উপাদানটা, উপসেটের যে প্রশ্নটা, উপসেটের যে পার্টটা, সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এ এর উপসেট, বি এর উপসেট, বি বি এর উপসেট, কিন্তু এ বি এর উপসেট নয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা একটু মনে রাখবো। এটা আমরা একটু এইভাবে একটু আন্ডারলাইন বক্স করে দিই। হ্যাঁ, এটা একটু বক্স করে রাখি। তারপরে আসো আমরা দেখি, এখন আসো প্রকৃত উপসেট কাকে বলে। হ্যাঁ, প্রকৃত উপসেট কাকে বলে খেয়াল করো। আমি মাত্র বললাম এ এর উপসেট, বাট এটা প্রকৃত উপসেট না। মানে এ এর উপসেট এটা আসলে আমাদের প্রকৃত উপসেট নয়। তাহলে প্রকৃত উপসেট কি? দেখো প্রকৃত উপসেট কি। প্রকৃত উপসেট হচ্ছে কোন সেট থেকে কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা মূল সেটের উপাদান সংখ্যা থেকে কম, মূল বা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, সেগুলোকে প্রকৃত উপসেট বলে। উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে। ঠিক আছে, চলো আমরা একটু দেখি তাহলে প্রকৃত উপসেট কাদেরকে বলে। ঠিক আছে, চলো আমরা একটু দেখি প্রকৃত উপসেট কাকে বলে। ধরো আমরা উদাহরণ হিসেবে নিলাম, ধরি এ হচ্ছে একটা সেট যার উপাদান মনে করো ছোট করে নি। হ্যাঁ, 1 2 3 1 2 3 হচ্ছে এটা সেট উপাদান। তাহলে এর উপসেট গুলো কি কি? এর উপসেট গুলো হলো, উপসেট নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখবা সে নিজেই নিজের একটা উপসেট। এটা আমি একটু আগে বলছি, এ এর উপসেট। তাহলে লিখলা 1 2 3। তারপরে আরেকটা উপসেট কি হবে? এখন দুইটা করে নাও। প্রথমে 3টা নিছো, আর কি 3টা নেওয়ার সুযোগ আছে? ধরো তুমি লিখলা হ্যাঁ 3 2 1 যে কথা 1 2 3 তো একই কথা, কারণ একই সংখ্যাই তো লিখতেছো। এখন দুইটা করে নাও, তাহলে দুইটা করে নিলে কি 1 2 2 3 3 1। তো দুইটা করে কি আর নেওয়া যাবে না? আর নেওয়া যাবে না, কারণ তুমি 3 1 কে 1 3 লেখো, একই তো। 2 3 কে 3 2 লেখো, একই তো। 1 2 কে 2 1 লেখো, একই। তাহলে এখন আর কি বাকি আছে? একটা করে নাও, 1 2 3। আর কি নেওয়া যায়? কিছু না। কিছু নেওয়া না গেলে মনে রাখবা ফাঁকা সেট সকল সেটের উপসেট। লাস্টে একটা লিখে রাখো ফাঁকা। তাহলে খেয়াল করো, এ হচ্ছে একটা সেট যার উপাদান সংখ্যা কয়টা? 1 2 3 তিনটা। তাহলে তার উপসেট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আর প্রত্যেকটা সেকেন্ড ব্র্যাকেটকে একটা করে উপসেট। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে খেয়াল করো, তাহলে আমরা দেখি এর এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে তিনটি। ঠিক আছে, আবার এ সেটের উপসেট সংখ্যা কত? উপসেট সংখ্যা হচ্ছে 8টি। তো 8টি মানে কি বলতো? 8টি মানে হচ্ছে আমাদের 2 কিউব, তাই না? 8টি মানে কি 2 কিউব। তাহলে খেয়াল করো তো, এ সেটের উপাদান সংখ্যা যদি 4টা হইতো তাহলে এটা কত হইতো? 2 টু দি পাওয়ার 4। তাহলে আমরা আরেকটা উদাহরণ আমরা যদি দেখি। হ্যাঁ, ধরো আমরা আরেকটা উদাহরণ লিখলাম। তো আমরা মনে করো লিখলাম যে বি হচ্ছে, ধরো লিখলাম 1 2 3 4 1 2 3 4। তাহলে বি এর উপসেট গুলো কি কি? এখানে বি এর উপসেট গুলো কি কি? এখানে বি এর উপসেট গুলো হলো প্রথমে কি লিখবা? 1 2 3 4 সবগুলো নিয়ে বি নিজেই নিজের একটা উপসেট। তারপর 4টা করে নেওয়ার পরে কয়টা লিখবা? 3টা করে লিখবা। তাহলে 3টা করে লিখলে 1 2 3, তারপর হচ্ছে 2 3 4, তারপর হচ্ছে 1 2 3 2 3 4 3 4 1,
3 4 1, তারপর আর কি লেখা যায় 1 2 4, 1 2 4 লেখা যায়, তারপর লেখো 1 2 4। হ্যাঁ, আর কি লেখা যায়? আর লেখা যায় না, আর কিছু লেখা যায় না। দেখো 1 2 3 2 3 4 3 4 1 1 2 4, তুমি 1 4 2 লিখবা, ঘুরে ফিরে উঠে আসতেছে, ঠিক আছে? তাহলে আর লেখা যায় না, তাহলে কম্বিনেশন শেষ। তারপরে দুইটা করে নাও, 1 2 2 3 3 4, 1 2 2 3 3 4, তারপর হচ্ছে 1 2 2 3 3 4, তারপরে হচ্ছে মনে করো 4 1 বা 1 4 1 4, তারপর হচ্ছে 2 4 2 4 লেখা যায়, ঠিক আছে? তারপর আর কি লেখা যায়? 1 3 বাকি আছে, তাই না? 1 2 2 3 লিখছি, 1 3 বাকি আছে, 1 3 1 3 1 3 লেখা যায়। আর কি লেখা যায়? আর লেখা যায় না। তারপরে চারটা লেখো একটা করে, 1 2 3 4। আর সকল সেটেরই উপসেট কি? ফাঁকা। ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট, ঠিক আছে? ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট। দেখো তো খেয়াল করে, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11 12 13 14 15 16। খেয়াল করছো? তাহলে দেখো, তাহলে এখানে বি সেটের উপাদান কয়টা? 4টা। বি সেটের উপাদান কয়টা? 4টা। বি সেটের উপাদান হচ্ছে 4টি, মানে 1 2 3 4 4টি। তাহলে বি সেটের উপসেট কয়টা? উপসেট আসছে 16টা। উপসেট, বি সেটের উপসেট আসছে 16। বি সেটের উপসেট আসছে আমাদের 16 মানে কি? 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 40। তাহলে খেয়াল করো, যখন বি সেটের উপাদান, যখন এ সেটের উপাদান যখন 3টা, তখন হচ্ছে উপসেট আসছে 2 কিউব। সেটের উপাদান যখন 4টা, তখন উপসেট আসছে 2 টু দি পাওয়ার 4। তার মানে সেটের উপাদান যদি হয় 5টা, তাহলে উপসেট আসবে 2 টু দি পাওয়ার 5। পরীক্ষায় 5টা দিয়ে জীবনেও দিবে না, পরীক্ষায় দেয় হয়তো 3 নয়তো 4, কারণ 4টা লিখতেই 16টা লিখতে হয়েছে, 5টা মানে কি 32টা লেখা সম্ভব না, আমরা প্যাচ লাগাই ফেলবো। 32টা প্যাটার্ন লেখা সম্ভব না, পরীক্ষায় 3 অথবা 4 দিয়ে আসে, ঠিক আছে? 3টা বেশি আসে, 4টাও আসে। তাহলে এখানে খেয়াল করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা তাহলে এখানে বলতে পারি, অর্থাৎ কোন একটি সেটের উপাদান সংখ্যা n হলে, ওই সেটের উপসেট সংখ্যা কত? 2 টু দি পাওয়ার n। ওই সেটের উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটা কিন্তু আমাদের অনেক সময় প্রমাণ করতে আসে, ঠিক আছে? যে প্রমাণ করো যে কোন একটি সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা হচ্ছে আমাদের কত? বা শক্তি সেট, উপসেটকে আমরা শক্তি সেট বলি, উপসেট বা শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার n। তাহলে কোন একটি সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? 2 টু দি পাওয়ার n। এখন এটা হচ্ছে উপসেট। প্রকৃত উপসেট কয়টা? হ্যাঁ, মনে রাখবা, যেমন ধরো বি হচ্ছে 1 2 3 4। আমরা যে বলি না বি উপসেট বি বা এ উপসেট এ, মানে নিজের উপসেট, সেটা কিন্তু প্রকৃত উপসেট না। কেন বলতো? এখানে সংজ্ঞায় লিখছি, দেখো প্রকৃত উপসেট কারা? কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা মূল সেটের উপাদান সংখ্যা থেকে কম। কিন্তু এখানে দেখো মূল সেটের উপাদান কয়টা? 3টা। এখানে উপসেটের মধ্যে একটার মধ্যে আছে 3টা, এটা কি কম? এটা হচ্ছে মূল সেটের সমান। এর উপসেটগুলোর মধ্যে প্রথম যে উপসেটটা আমি লিখছি সেটা কিন্তু মূল সেটের উপাদান সংখ্যার সমান, তার মানে এটা প্রকৃত উপসেট না। বাকি সবগুলো হচ্ছে প্রকৃত উপসেট, একটা কমছে। আবার দেখো বি সেটের ক্ষেত্রে, দেখো বি সেটের মূল সেটের উপাদান কয়টা? 4টা। আবার উপসেটগুলোর মধ্যে প্রথম যেটা লিখছো এইটা 1 2 3 4, এটার মধ্যে উপাদান কয়টা? 4টা। তার মানে এই উপসেটটা বি সেটের প্রকৃত উপসেট না। তাহলে প্রকৃত উপসেট কয়টা ভাইয়া? প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n থেকে একটা বিয়োগ করতে হবে। প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা জিনিস, অর্থাৎ কোন একটি সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? কিন্তু প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত উপসেটের সংখ্যা 1 কম হবে। প্রকৃত উপসেটের সংখ্যা এটা আসবে আমাদের 2 টু দি পাওয়ার n - 1। আবার -1টা n - 1 এভাবে লিখো না, মানে 2 টু দি পাওয়ার n - 1 না, এটা না। 2 টু দি পাওয়ার n, তারপর নিচে -1। 2 টু দি পাওয়ার n মানে কত? এখানে দেখো 2 টু দি পাওয়ার n কত? 16 থেকে 1 বিয়োগ করলে কত? 15। আর তুমি যদি এইটা লেখো তাহলে এটা সমান কত আসে বলো তো? 2 টু দি পাওয়ার 4 - 1, তার মানে 2 কিউব হয়ে যাচ্ছে, অর্থাৎ 8 হয়ে যাচ্ছে। সতর্ক থাকবা, ঠিক আছে? 2 টু দি পাওয়ার n - 1 না, 2 টু দি পাওয়ার n
তারপর হচ্ছে আবার নিচে -1, ঠিক আছে, n এর সাথে মাইনাস না, n এর সাথে মাইনাস না, এটা হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেটের সংখ্যার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n -1, আর উপসেটের সংখ্যার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা আমাদের সবাই ক্লিয়ার হয়ে গেছে, আমাদের উপসেট কি আর প্রকৃত উপসেট কি। ঠিক আছে, তো এই জিনিসগুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে আরো পড়াশোনা করব। তারপরে আসো শর্ত সাপেক্ষে সেট বা উপসেট প্রকাশের নিয়ম। আমরা এখন কিছু সেট বা উপসেট লেখা শিখি। ওকে, এখানে আমরা লিখলাম ধরো প্রতীক, এখানে আমরা লিখলাম প্রতীক, আর এখানে লিখলাম ধরো কথায়, এটাকে কথায় কিভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, চলো একটু লেখা একটু শিখি যে কোনটা দিয়ে আসলে কি বোঝায়। 5টা নিব আমি। হ্যাঁ, ধরো নিলাম যে এ হচ্ছে একটা সেট, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করছি। x belongs to n যেন x 10 থেকে ছোট। তো আমি যেটা বললাম মুখে সেটাই তো কথায় লিখবো, তাই না? তাহলে এটার মানে হচ্ছে কি x belongs to n মানে কি, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা 10 থেকে ছোট তাদের সেট হচ্ছে a। ঠিক আছে, a কি, a হচ্ছে x belong to n, তার মানে n মানে কি স্বাভাবিক সংখ্যা, তার মানে x আছে স্বাভাবিক সংখ্যার মধ্যে, তার মানে যে সকল সংখ্যা স্বাভাবিক সংখ্যা, এবং শুধু স্বাভাবিক সংখ্যা না, যারা 10 থেকে ছোট, তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের একটা সসীম সেট। কারণ কি, এটা গণনা করা যায়, 10 থেকে ছোট তুমি গণনা করতে পারবা। 10 থেকে ছোট মানে কি 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত। তাহলে আমরা লিখবো যেসব স্বাভাবিক সংখ্যা 10 থেকে ছোট, স্বাভাবিক সংখ্যা 10 থেকে ছোট তাদের সেট, যেসব স্বাভাবিক সংখ্যা 10 থেকে ছোট তাদের সেট। ঠিক আছে, তাহলে সেই হিসাব করলে এ হচ্ছে আমাদের কি কি আসে, 10 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 6 7 8 এবং 9, এরা হচ্ছে 10 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এরা হচ্ছে 10 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। তারপর মনে করো আমি আরেকটা ধরো লিখলাম যে বি হচ্ছে একটা সেট। মনে করো আমি লিখলাম বি হচ্ছে x belongs to n যেন 16/x, মানে বি হচ্ছে যেসব স্বাভাবিক সংখ্যা 16/x, যদি 16 গুণ হতো তাহলে বলতাম 16 এর গুণিতক, আর 16 ভাগ মানে কি 16 এর গুণনীয়ক, মানে যাদেরকে তুমি 16 দিয়ে ভাগ করতে পারবা তারা। ঠিক আছে, তাহলে 16 এর গুণনীয়ক। তাহলে এটার মানে হচ্ছে যেসব স্বাভাবিক সংখ্যা 16 এর গুণনীয়ক, 16 এর গুণনীয়ক, গুণিতক মানে গুণ করা, আর গুণনীয়ক মানে হচ্ছে ভাগ করা, গুণনীয়ক তাদের সেট। তাহলে 16 এর গুণনীয়ক কারা, 16 এর গুণনীয়ক হচ্ছে আমাদের 1 কে 16 দিয়ে গুণ করা, মানে 1 কে 16 দিয়ে ভাগ করা যায়, বা 16 কে 1 দিয়ে ভাগ করা যায়, তারপর 16 কে 2 দিয়ে ভাগ করা যায়, নিঃশেষে 8 হবে। 16 কে 4 দিয়ে ভাগ করা যায়, 16 কে 8 দিয়ে ভাগ করা যায়, 16 কে 16 দিয়ে ভাগ করা যায়। এদেরকে দিয়ে ভাগ করলে 16 নিঃশেষে বিভাজ্য হবে। তুমি বলতে পারো ভাই 16 কে 32 দিয়ে ভাগ করা যায়, বাট 32 দিয়ে ভাগ করলে তো এটা 0.5 হয়ে যায়, এটা কিন্তু দশমিকে চলে আসে। গুণনীয়ক মানে কি তার সমান বা তার থেকে ছোট, তার সমান বা তার থেকে ছোট। তাহলে 16 এর গুণনীয়কের সেট হচ্ছে 1 2 4 8 6। তারপরে আমরা আসো দেখি সি নামে একটা সেট দিলাম। ধরো সি নামের সেটটা হচ্ছে, ধরো আমি বললাম যে x belongs to n যেন 7x। এখন 7x মানে কি, এটা হচ্ছে 7 এর গুণিতক, 7 এর গুণিতক। তাহলে যেসব স্বাভাবিক সংখ্যা 7 এর গুণিতক তাদের সেট, যেসব স্বাভাবিক সংখ্যা 7 এর গুণিতক তাদের সেট, 7 এর গুণিতক তাদের সেট। এখন 7 এর গুণিতক গুলো কি কি বলতো? সি 7 এর গুণিতক হচ্ছে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। ভাই এখানে কি কোনো লিমিট দিছে? এই যে এখানে কি কোনো লিমিট দিয়ে দিছে যে x লেস দেন অর ইকুয়াল টু এরকম কিছু একটা হতে হবে, যে 35 এর বেশি হইতে পারবে না বা 42 এর বেশি হইতে পারবে না, এরকম কিছু বলে নাই। তার মানে এই সেটটা কি, এটা একটা অসীম সেট, এটা চলতেই থাকবে, এটা একটা অসীম সেট, যেহেতু লিমিট সেট করে নাই অর্থাৎ এটা একটা অসীম সেট। তারপরে মনে করো আমি লিখলাম আরেকটা, ধরো লিখলাম ডি মনে করো লিখলাম x belong to n ডি হচ্ছে x belong to n যেন x less than 30 এবং মৌলিক সংখ্যা। তো এটা মানে কি, আচ্ছা একটা মিনিট, একটা কল আসছে, একটু কলটা একটু রিসিভ।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আচ্ছা কখন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাই তারপর আবার যাই। দেখো তারপর দেখো তাহলে x বিলং টু n যেন x 30 থেকে ছোট এবং মৌলিক সংখ্যা, ঠিক আছে, x 30 থেকে ছোট এবং মৌলিক সংখ্যা। তাহলে 30 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি বলতো? তাহলে আমাদের d এটা কি, এটা হচ্ছে যেসব স্বাভাবিক সংখ্যা, যেসব স্বাভাবিক সংখ্যা, যেসব স্বাভাবিক মৌলিক সংখ্যা, যেসব স্বাভাবিক মৌলিক সংখ্যা 30 থেকে ছোট, 30 থেকে ছোট তাদের সেট, তাই না? 30 থেকে ছোট তাদের সেট হচ্ছে ডি, ঠিক আছে, তাদের সেট হচ্ছে ডি। তাহলে ডি সমান আমাদের কি আসবে বলো? 30 থেকে ছোট 2, 3, তারপর কি 5, তারপর কি 7, তারপর হচ্ছে 11, 13, 17, 19, 23 এবং 29। এটা হচ্ছে আমাদের ডি। তাহলে ডিও কিন্তু একটা সসীম সেট, ঠিক আছে। তো আরেকটা সেট মনে করো আমি লিখলাম যে ই সমান, ধরো আমি লিখলাম যে x belong to n, x belong to n যেন x belong to n যেন x square greater than 10, x square greater than 10 এবং x cube less than 100, ঠিক আছে, x square greater than 10 এবং x cube less than 100। তার মানে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এমন স্বাভাবিক সংখ্যা যাদের বর্গ, ওই সংখ্যাগুলো যাদের বর্গ 10 থেকে বড় কিন্তু 100 থেকে ছোট। তাহলে এখানে যেসব স্বাভাবিক সংখ্যা, যেসব স্বাভাবিক সংখ্যার বর্গ, যেসব স্বাভাবিক সংখ্যার বর্গ 10 থেকে ছোট, 10 থেকে বড়, সরি 10 থেকে বড়, কারণ গ্রেটার দেন দেওয়া আবার কে। আচ্ছা এক মিনিট, হ্যালো হ্যালো, বিরক্তিকর বিষয় না, বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছে। আচ্ছা এখন আর ধরবো না আমি। দেখো তাহলে যেসব স্বাভাবিক সংখ্যার বর্গ 10 থেকে বড় কিন্তু 100 থেকে ছোট, 10 থেকে বড় কিন্তু 100 থেকে ছোট, 100 থেকে ছোট তাদের সেট, যেসব স্বাভাবিক সংখ্যার বর্গ 10 থেকে বড় কিন্তু 100 থেকে ছোট তাদের সেট হচ্ছে আমাদের ই, ঠিক আছে, তাদের সেট হচ্ছে আমাদের ই। তাহলে এরকম সংখ্যাগুলো আমাদের কি কি বলতো? তাহলে ই সমান আমাদের আসলে কি কি আছে দেখো, 1 স্কয়ার যদি বলো, 1 স্কয়ার ইকুয়াল টু কত? 1 10 থেকে বড় না ছোট? তাহলে এটা হবে না। 2 স্কয়ার 4 কি 10 থেকে বড় না ছোট? এটা হবে না। 3 স্কয়ার 9 কি 10 থেকে বড়? এটা হবে না। 4 স্কয়ার 10 থেকে বড়, তার মানে 4। আবার এটাও চেক দাও, 4 কিউব 64, 4 কিউব কিন্তু 100 থেকে ছোট। আচ্ছা এখন দেখো 4 যেহেতু 10 থেকে বড়, 4 এর স্কয়ার, এখন তুমি আজীবন যাও অসীম পর্যন্ত, 5 স্কয়ারও 10 থেকে বড়, 6 স্কয়ারও 10 থেকে বড়, 7 স্কয়ারও 10 থেকে বড়, মানে এখন তুমি যাই যাবা সবই 10 থেকে বড়। এখন চেক দিতে হবে কোনটার কিউব 100 থেকে ছোট। 5 কিউব কত? 125, এটা কি 100 থেকে ছোট? না, তার মানে শুধুই একটা, ই সেট হচ্ছে শুধুই 4। যদি এটা তোমরা না বুঝে থাকো, এই লাস্টেরটা কোনো সমস্যা নাই, আমরা নেক্সট ক্লাসগুলোতে যখন ম্যাথ করব এরকম অঙ্ক আমাদের আছে, তখন আমি এটা তোমাদেরকে ডিটেলসে বুঝাই দিব। এই শুধুই 4, কেন? কারণ 4 এর স্কয়ার 16, 4 এর স্কয়ার 10 থেকে বড় কিন্তু 100 থেকে ছোট। এছাড়া আল্লাহর দুনিয়ায় যত সংখ্যা আছে, মানে একটা শর্ত ফুলফিল করলে আরেকটা মিথ্যা প্রমাণিত হবে, একটা সত্য হলে আরেকটা মিথ্যা প্রমাণিত হবে, ঠিক আছে। যেমন দেখো, যেমন 4 এর আগ পর্যন্ত 1 কিউব 2 কিউব 3 কিউব এগুলো সবই 100 থেকে ছোট, কিন্তু এগুলা 10 থেকে আরো ছোট, কিন্তু বলছে 10 থেকে বড় হইতে হবে। একমাত্র 4 এর স্কয়ারই 10 থেকে বড় হয়, আবার 4 এর কিউব করলে 100 থেকে ছোট হয়। আর না হলে আল্লাহর দুনিয়ার সব সংখ্যায় দুইটা শর্তকেই ফুলফিল করবে না, মানে কোন সংখ্যার জন্যই এই দুইটা শর্ত সত্য প্রমাণিত হবে না, শুধুমাত্র 4 এর জন্য সত্য প্রমাণিত হবে। তার মানে এখানে সেটটা শুধুমাত্র 4, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত আপাতত বুঝে রাখো, তাহলেই হবে। এরপরে আসো আমরা দেখি সার্বিক সেট। ওকে, আজকে যদিও তোমাদের হচ্ছে কেমিস্ট্রি পড়ানোর কথা ছিল, বাট ভাই এটা অনেক ডিটেলসে পড়াতে হচ্ছে, যার কারণে আমরা আজকে কেমিস্ট্রি ক্লাস স্কিপ করব। আমরা হচ্ছে আগামীকাল আমাদের হচ্ছে কেমিস্ট্রি ক্লাস থাকবে ইনশাআল্লাহ। তাহলে আসো দেখি সার্বিক সেটটা কি। সার্বিক সেট কি? সার্বিক সেট হচ্ছে যদি
আলোচনাধীন, যদি আলোচনাধীন সকল সেট যদি আলোচনাধীন সকল সেট একটি নির্দিষ্ট বড় সেটের উপসেট হয়, একটি নির্দিষ্ট বড় সেটের উপসেট হয়, বড় সেটের উপসেট হয়, তাহলে ওই নির্দিষ্ট বড় সেটকে সার্বিক সেট বলে। ওই নির্দিষ্ট বড় সেটকে সার্বিক সেট বলে। ঠিক আছে, তো কিছুই বুঝি নাই, চলো ভাইয়া বুঝি। ধরো আমি লিখলাম ইউ সমান লিখলাম 1 2 3 4 5 6, তারপর আমি লিখলাম এ সমান আমি লিখলাম 1 3 5, আমি লিখলাম বি সমান আমি লিখলাম 2 4 6, আমি লিখলাম সি সমান আমি লিখলাম 1 2 3 4। তাহলে খেয়াল করো, এ সেটের সকল উপাদান ইউর মধ্যে আছে 1 2 3 1 3 5, বি সেটের সকল উপাদান 2 4 6 এটাও ইউর মধ্যে আছে, সি সেটের সকল উপাদানও ইউর মধ্যে আছে। তার মানে ইউটা কি ওই নির্দিষ্ট বড় সেট যার উপাদান সবগুলো সেটের মধ্যে আছে। তাহলে ইউ হচ্ছে এখানে সার্বিক সেট। এখানে আমরা বলতে পারি এ ইউ এর উপসেট, ঠিক আছে, এ ইউ এর উপসেট। আবার আমরা বলতে পারি বি, এই বি বেটাও ইউ এর উপসেট। আবার আমরা বলতে পারি, আচ্ছা বি লেস দ্যান এর মতো চিহ্ন হয়ে গেছে, এটা আসলে উপসেট চিহ্ন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিও হচ্ছে আমাদের ইউ এর উপসেট। তারপর আমরা বলতে পারি সি এর সকল উপাদানও ইউর মধ্যে আছে, ইউ এর উপসেট। ঠিক আছে, আবার ইউ সে নিজের উপসেট, বাট ইউটা কি ইউ এর প্রকৃত উপসেট না, এটা আমরা এইমাত্র পড়ছি, তাই না? ইউ নিজের উপসেট বাট প্রকৃত উপসেট না। তাহলে এখানে যেহেতু ইউ এর উপসেট, তার মানে এখানে ইউ হচ্ছে সার্বিক সেট, ইউ সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ইউকে আমরা কি বলবো? সার্বিক সেট, বা ইউ দিয়ে আমরা কি বোঝাই? ইউনিভার্সাল। আসলে আমরা সার্বিক সেট যখনই আমাদেরকে বলবে, সার্বিক সেটের ইংলিশ নাম হচ্ছে, সার্বিক মানে হচ্ছে ইউনিভার্সাল। তবে সার্বিক সেটকে আমরা আসলে ইউনিভার্সালের ইউ, প্রথম অক্ষর ইউ দিয়ে প্রকাশ করি আর কি। তাহলে ইউ হচ্ছে আমাদের সার্বিক সেট। ঠিক আছে, তো আশা করি আমরা সার্বিক সেট বুঝতে পেরেছি। সার্বিক সেট হচ্ছে যদি এমন হয় যে কোনো একটা সেটের সকল উপাদান, যদি এমন হয় যে কোনো একটা সেটের কোনো একটা বড় সেট থেকে সবগুলো উপাদান বের হয়ে আসছে, বাকি সবগুলো সেট বের হয়ে আসছে, তখন ওই বড় সেটটাকে আমরা বলছি সার্বিক সেট। ঠিক আছে, এখন আসো আমরা দেখি সংযোগ সেট। সংযোগ মানে হচ্ছে ইউনিয়ন। দুটি সেটের মধ্যে আমরা যদি সংযোগ ঘটাই, শুধুমাত্র কমন জিনিসগুলো যদি নেই, তাহলে সেটাকে আমরা বলবো সংযোগ সেট। তাহলে আমরা সংযোগ সেটের সংজ্ঞাটা পড়ি। দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। চলো লিখি, দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে ওই সেট দ্বয়ের সংযোগ সেট বলে। ওই দুটি সেটের সংযোগ সেট বলে, ঠিক আছে, বা ওই সেট দ্বয়ের সংযোগ সেট বলে। ঠিক আছে, একে কি দিয়ে প্রকাশ করা হয়? সংযোগ সেটকে ইউনিয়ন দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, সংযোগ সেট দিয়ে প্রকাশ করা হয়। একে ইউনিয়ন মানে হচ্ছে কাপ, এটা হচ্ছে ইউ না, এটা কিন্তু ইউ না, হ্যাঁ, এটা ইউ না, এটা হচ্ছে ইউনিয়ন। একে এইভাবে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটাকে আমরা ইউনিয়ন বলি। হ্যাঁ, ইউনিয়ন, এটাকে অনেকে কাপ বলে, বাট এটা ইউনিয়ন। হ্যাঁ, ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়। এটা দেখতে কাপের মতো, এই জন্য অনেকে এটাকে কাপ বলে। যেমন ধরো আমরা উদাহরণ হিসেবে দিলাম, ধরো আমরা বললাম যেমন আমি তোমাকে বললাম যে এ সেটের উপাদান মনে করো বললাম 1 3 5 6, আর তোমাকে আমি বললাম বি সেটের উপাদান মনে করো আমি বললাম 2 4 6। তাহলে আমি তোমাকে বললাম, তাহলে এ এবং বি এর সংযোগ সেট কত হবে? সুতরাং এ এবং বি এর সংযোগ সেট, এ এবং বি এর সংযোগ সেট। তো এ এবং বি এর সংযোগ সেট, এটা হচ্ছে এ ইউনিয়ন বি, এটা সংযোগ সেট এইভাবে লেখা হয়, এ এবং বি এর সংযোগ সেট এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি সমান আমাদের কি আসবে? এ হচ্ছে 1 3 5 6,
ইউনিয়ন বি হচ্ছে 2 4 6। তো সংযোগ সেট কিভাবে বের করতে হয় মনে রাখবা, কমন আনকমন সব বসবে, কমন জিনিস একবার বসবে। কি বললাম? কমন আনকমন সব বসবে, কমন জিনিস একবার বসবে। চলো আমরা দেখি। 1 আছে, একবার কমন, কমন হোক বা আনকমন হোক। 2 বসবে, 3 বসবে, তারপরে 5 4 বসবে, 5 বসবে। এখন এগুলা বসছে, কিন্তু দেখো 6 দেখো দুইবার আছে তাই না? 6 দুইবার বসবে না। কি বলছি? কমন আনকমন সব বসবে, কমন একবার বসবে। দুইবার 6 আছে বাট কমন, তার মানে একবার 6 বসবে। তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি হচ্ছে আমাদের কমন আনকমন সব বসবে, কমন একবার বসবে। এটা একটু মাথায় ঢুকাই নাও। এ ইউনিয়ন বি মানে হচ্ছে কমন আনকমন সব বসবে, কমন একবার বসবে। ঠিক আছে? আচ্ছা, তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তারপর আসো অন্তরসেট। অন্তরসেট কি? অন্তরসেট হচ্ছে শুধুমাত্র কমন গুলা বসবে, আনকমন বসবে না। কমন একবার বসবে, আনকমন বসবে না। ঠিক আছে? অন্তরসেট লিখো। অন্তরসেট দুটি সেটের একটি যে সকল উপাদান অপরটিতে নেই তাদের দ্বারা গঠিত সেটকে আমরা অন্তরসেট, না অন্তরসেট আমরা পরে পড়বো। অন্তরসেট আসলে এখানে আগে চলে আসলো কেন? আচ্ছা পরে ফেলি যেহেতু। আচ্ছা অন্তরসেটটা একটু পরে পড়ি। হ্যাঁ, অন্তরসেটটা একটু পরে পড়ি, অন্তরসেটটা আগে চলে আসছে। এটা আসলে অন্তরসেটটা পরে আসা উচিত ছিল। আমাদের লাগবে ছেদসেট। ছেদসেটটা আগে পড়বো। হ্যাঁ, ছেদসেট। ছেদসেট হচ্ছে ক্যাপ বা ইন্টারসেকশন বলে। ইন্টারসেকশন, ইন্টারসেকশন সংযোগ সেটের উল্টা। সংযোগ সেট হচ্ছে ইউনিয়ন, ছেদ সেট হচ্ছে ইন্টারসেকশন। মানে দুটি সেটের সাধারণ উপাদানগুলো, মানে কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। তাহলে আমরা এটা লিখি, দুটি সেটের সাধারণ উপাদান, দুটি সেটের সাধারণ উপাদান, দুটি সেটের সাধারণ উপাদান, সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে, সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো ছেদ সেট। ছেদ সেট বলে। দুটি সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা ছেদ সেট বলবো। তো একে আমরা এরকম উল্টা ক্যাপ, এটাকে কাপ না, এটাকে বলে ক্যাপ বা ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করা হয়। যেমন মনে করো আমি তোমাদেরকে বললাম, যেমন বললাম এ হচ্ছে আমাদের 2 4 6 8। হ্যাঁ, তারপর হচ্ছে বি ধরো আমি তোমাদেরকে বললাম 1 3 4 6। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে আমি বললাম যে এ এবং বি এর ছেদ সেট কত? তাহলে এ এবং বি এর ছেদ সেট বা ইন্টারসেকশন, ছেদ সেট। হ্যাঁ, এ এবং বি এর ছেদ সেট। হ্যাঁ, ছেদ সেট। থোর ছেদ এরকম হচ্ছে কেন? এ এবং বি এর ছেদ সেট। ছেদ সেট কি? ছেদ সেট হচ্ছে এ ইন্টারসেকশন বি। এটা কত আসবে? এ কত? এ হচ্ছে 2, এ হচ্ছে 2 4 6 8, 2 4 6 8। আর ছেদ সেট বি কত? বি হচ্ছে 1 3 4 6, 1 3 4 6। তো আমরা সংযোগ সেটে ইউনিয়নে কি পড়ছি? কমন আনকমন সব কমন একবার বসবে, কমন আনকমন সব বসবে, কমন একবার বসবে। আর এখানে কি? শুধু কমন গুলা বসবে, একবার বসবে। তাহলে দেখো 2 কি আছে? 2 জায়গায় নাই, তাহলে 2 বসবে না। 4 কি আছে? 2 জায়গায়, হ্যাঁ এখানেও আছে, এই জায়গায় আছে, তাহলে 4 বসবে। 6 কি আছে? হ্যাঁ এখানেও আছে, এখানেও আছে, 6 বসবে। আর কিছু কি 2 জায়গায় আছে? নাই, তার মানে বসবে না। তাহলে এ আর বি এর ইন্টারসেকশন করলে আমরা পাবো 4,6। তো আশা করি বুঝতে পেরেছি। আরেকটা যদি আমরা নিই ইন্টারসেকশনের, ধরো আমরা আরেকটা নিলাম, আমরা দেই যে আমাদের এ সমান, ধরো আমরা বললাম যে এ সমান বললাম ধরো এক্স যে বিলংস টু এন, যেন এক্স হচ্ছে আমাদের জোড় সংখ্যা, এক্স হচ্ছে আমাদের জোড় সংখ্যা এবং এক্স হচ্ছে আমাদের 10 থেকে ছোট জোড় সংখ্যা। হ্যাঁ, আর আমি বললাম যে বি সমান হচ্ছে, ধরো বললাম যে এক্স বিলংস টু এন, যেন এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। হ্যাঁ, এবং বিজোড় সংখ্যা এবং এক্স হচ্ছে মনে করো এটাও বললাম 10 থেকে ছোট বিজোড় সংখ্যা। আচ্ছা, তাহলে আমি তারপর বললাম তোমাদেরকে যে তাহলে তোমরা এ ইন্টারসেকশন বি বের করে দেখাও। তার মানে হচ্ছে এ এবং বি এর ছেদ সেট বের করে দেখাও। তাহলে এটা আমরা কিভাবে বের করব? দেখো, এটা বের করবো আমরা এখানে করি। তাহলে এটা আমরা বের করবো এইভাবে যে আমাদের এ ইন্টারসেকশন বি
এ কত? এ হচ্ছে 10 থেকে ছোট জোড় সংখ্যা। 10 থেকে ছোট জোড় সংখ্যা কি? 2 4 6 8। তাহলে এ হচ্ছে 2 4 6 8। তারপর ইন্টারসেকশন বি কি? বি হচ্ছে 10 থেকে ছোট বিজোড় সংখ্যা। তাহলে 1 3 5 7 9, 1 3 5 7 9 এগুলো হচ্ছে 10 থেকে ছোট বিজোড় সংখ্যা। এখন ছেদ সেট মানে কি? ইন্টারসেকশন মানে কি? কমন গুলা বসবে। দেখো এখানে কোনো কমন নাই, এখানে 2 আছে আর কোথাও 2 নাই, মানে একটা সংখ্যা একবারই আছে, কমন নাই, তার মানে এটা কি? এটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে এ এবং বি এর জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার ছেদ সেট বা ইন্টারসেকশন করলে সবসময় আমরা কি পাবো? ফাঁকা সেট পাবো। কারণ জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা কখনোই কি হয় না? ম্যাচ করবে না, কমন পার্ট পাবো না আমরা, সবই আনকমন হবে, অর্থাৎ এটা আমাদের একটা ফাঁকা সেট বা ছেদ সেট। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং এই যে সেটের আমরা হচ্ছে ফাঁকা সেট পাই সেটাকে আমরা বলি এই যে নিশ্ছেদ সেট। একটু পরে আমরা পড়বো এটা নিশ্ছেদ সেট, ঠিক আছে? তাহলে নিশ্ছেদ সেটটা চলো আমরা পড়ে ফেলি, যেহেতু এটা আমরা পড়ছি, নিশ্ছেদ সেটটা আমরা পড়ে ফেলি, তারপর আবার উপরে গিয়ে অন্তর সেটটা পড়বো। তাহলে নিশ্ছেদ সেট কাকে বলে? দুইটি সেটে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, যেমন এই যে দেখো এখানে এ সেটে আর বি সেটে, দুইটা সেটে কোনো সাধারণ উপাদান নাই, কমন নাই। কমন যদি না থাকে তাহলে সেটাকে আমরা বলি নিশ্ছেদ সেট, ঠিক আছে? তাহলে আমরা লিখি দুটি সেটের সাধারণ উপাদান, দুটি সেটে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, দুটি সেটে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, যদি কোনো সাধারণ উপাদান না থাকে, দুটি সেটে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, তবে ওই সেট দ্বয়কে পরস্পর নিশ্ছেদ সেট বলে। তবে ওই সেট দ্বয়কে পরস্পর নিশ্ছেদ সেট বলে। তবে ওই সেট দ্বয়কে পরস্পর নিশ্ছেদ সেট বলে যদি দুটি সেটে কোনো সাধারণ উপাদান না থাকে। যেমন এই যে উপরে যেটা পাইছো, যেমন নিশ্ছেদ সেটের আমরা যদি আরেকটা উদাহরণ দিলাম, আমরা বললাম যে যেমন এ হচ্ছে ধরো আমি বললাম যে x belongs to n, যেন এ হচ্ছে ধরো আমি বললাম যে 6 এর গুণিতক, এ হচ্ছে 6 এর গুণিতক, এবং আমি বললাম যে এবং অবশ্যই x 24 থেকে ছোট বা 24 এর সমান, ঠিক আছে? আর ধরো আমি তোমাকে বললাম b ধরো বললাম x belongs to n, যেন b ধরো বললাম আমি 3 এর গুণিতক, হ্যাঁ 3 না, b ধরো আমি তোমাকে বললাম 5 এর গুণিতক, হ্যাঁ 5 এর গুণিতক, এবং আমরা হচ্ছে বললাম যে এটা ধরো আমরা বললাম যে x less than or equal to 10, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি বলি তাহলে আমরা বলতে পারি এ সেটকে যদি তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করি, তাহলে 24 এর সমান বা 24 থেকে ছোট 6 এর গুণিতক, তাহলে কি আছে? 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24 গুণিতক মানে কি? নামতা পড়বো। আর হচ্ছে বি কি? 10 থেকে ছোট 5 এর গুণিতক, তার মানে 5 এবং 10। তাহলে দেখো তো এই দুইটার মধ্যে কি কোনো সাধারণ উপাদান আছে? নাই। তাহলে আমরা লিখবো সুতরাং এ ইন্টারসেকশন বি তাদের সাধারণ উপাদান নাই, অর্থাৎ 6 12 18 24 ইন্টারসেকশন 5 10, যেহেতু তাদের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই, অর্থাৎ তাদের ইন্টারসেকশন বা ছেদ সেট করলে সেটা একটা নিশ্ছেদ সেট হবে, নিশ্ছেদ সেট, অথবা আমরা এটাকে বলবো ফাঁকা সেট। তাহলে দুটি সেটে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, তাহলে ওই সেট দুইটাকে একজন আরেকজনের নিশ্ছেদ সেট বলে। যেমন এ এবং বি এই দুইটা সেটের কোনো সাধারণ উপাদান নেই, তাই এ সেটকে বি সেটের নিশ্ছেদ সেট বলে। আর নিশ্ছেদ সেট বের করার শর্ত কি? ইন্টারসেকশন করতে হবে বা ছেদ সেট করতে হবে, ঠিক আছে? তো আশা করি আমরা এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। চলো আমরা একটু উপরের দিকে যাই, উপরের দিকে কিছু জিনিস আমরা ফেলে আসছি। একটা হচ্ছে আমাদের অন্তর সেট, হ্যাঁ অন্তর সেট কি? একটা থেকে আরেকটা বাদ দেওয়া, একটা উপাদান থেকে আরেকটা উপাদানকে বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে অন্তর সেট। চলো আমরা একটু দেখি একটা থেকে আরেকটা উপাদানকে আমরা কিভাবে বাদ দিব সেটা আমরা একটু দেখি। চলো দেখি অন্তর সেট। দুটি সেটের একটি যে সকল উপাদান অপরটিতে নেই, লিখি আমরা দুটি সেটের একালি দিয়ে লিখি, হ্যাঁ দুটি সেটের একটির যে সকল উপাদান অপরটিতে নেই, একটির যে সকল উপাদান অপরটিতে নেই, একটি যে সকল উপাদান অপরটিতে নেই তাদের দ্বারা গঠিত সেটকে অন্তর সেট বলে। তাদের দ্বারা গঠিত সেটকে অন্তর সেট বলে। অন্তর সেট
বলে, ঠিক আছে, অন্তঃসেট বলে। তাহলে আমাদের অন্তঃসেটটা আসলে কি? তাহলে দেখো অন্তঃসেটটা তাহলে কি হবে, যেমন ধরো আমি বললাম অন্তঃসেটকে আসলে আমরা কি দিয়ে প্রকাশ করি? অন্তঃসেটকে একে আমরা ধরো বললাম যে ধরি এ হচ্ছে আমাদের ধরি এ এবং বি এর অন্তঃসেট, হ্যাঁ, এ এবং বি এর অন্তঃসেট বের করতে হবে, হ্যাঁ। তাহলে এটাকে কিভাবে প্রকাশ করা হয়? অন্তঃসেট বের করতে হবে, ঠিক আছে। ধরি এ এবং বি এর অন্তঃসেট বের করতে হবে, ঠিক আছে। একে লিখতে হবে এ বিয়োগ বি, মানে এ বাদ বি, অথবা বাদ এভাবেও বলা হয়, এ এইদিকে স্ল্যাশ বাদ বি। একে লিখতে হবে অথবা এভাবে, হ্যাঁ, এই দুই উপায়ে। তাহলে আমরা যদি দেখি যে এ থেকে বি বিয়োগ করছো, তার মানে কি এ বাদ বি। আচ্ছা, তাহলে এখন ধরো আমরা একটু উদাহরণে যাই। ধরো আমরা উদাহরণ দিই। উদাহরণ হিসেবে মনে করো আমরা দিলাম যে এখানে আমরা বললাম যে এ সমান হচ্ছে আমরা বললাম 1 2 3 4, আর বি সমান আমরা মনে করো বললাম 2 4 6, হ্যাঁ। তাহলে আমি বললাম যে এ থেকে বি বাদ দাও, এ বাদ বি। তাহলে আমি তোমাদেরকে প্রথমে বললাম এ বাদ বি করো, হ্যাঁ, এ বাদ বি। তাহলে এ থেকে বি এর অন্তর এ বাদ বি, হ্যাঁ, এ বাদ বি। এটাকে আমরা অথবা কি লিখতে পারি? অথবা আমরা লিখতে পারি এটাকে এইভাবে, অথবা এ বাদ বি, তাই না? এই দুইটা আমি তোমাকে বললাম যে অথবা এ বাদ বি নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এটা কিভাবে নির্ণয় করবা? তাহলে তুমি লিখবা এ বাদ বি সমান এ কত 1 2 3 4, 1 2 3 4 বাদ বি কত? বি হচ্ছে 2 4 6। চিহ্নটা মনে রাখো, বিয়োগও দেওয়া যায় বা এটাও দেওয়া যায়। এখন কার থেকে কাকে বাদ দিবা? এ থেকে বি কে বাদ দিবা। তার মানে কি এ থেকে বি এর, এ আর বি এর যে জিনিসগুলো কমন সেগুলো বাদ দিয়ে, আবারও বলছি, এ থেকে বি বাদ দিব। কি বাদ দিব? এ এবং বি এর যে জিনিসগুলো কমন, সাধারণ উপাদান, তাদেরকে বাদ দিয়ে এর বাকিগুলো রাখবো। তাহলে দেখো এ এবং বি এর কমন পার্ট কি বলতো? এতেও দেখো আমাদের 2 আছে, বিতেও দেখো 2 আছে, তাহলে এটা বাদ। একেও 4 আছে, বিতেও 4 আছে, এটা বাদ। তাহলে এই জিনিসগুলো বাদ দিয়ে এতে যা থাকবে সেটা রাখবো। তাহলে এই জিনিসগুলো বাদ দিলে এতে আমাদের কি থাকে? 1 এবং 3 থাকে। এই জিনিসগুলো বাদ দিলে আমাদের 1 এর মধ্যে আমাদের কি থাকে? 1 এবং 3 থাকে। তাহলে এ বাদ বি সমান হচ্ছে কি 1,3। আবার ধরো আমি তোমাদেরকে বললাম যে না, এ বাদ বি দিও না, তোমরা হচ্ছে বি বাদ এ করো। তাহলে আবার আমি যদি তোমাদেরকে বলি যে এ বাদ বি না দিয়ে বি বাদ এ নির্ণয় করো, তখন আমাদের জিনিসটা আবার চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ বি বাদ এ, তাহলে বি বাদ এ বা বি বিয়োগ এ আর কি। বি কত? বি হচ্ছে 2 4 6, 2 4 6। এটা থেকে আমরা বাদ দিব কি? এটা থেকে আমরা বাদ দিব এ। এ কত? 1 2 3 4, 1 2 3 4। এখন দেখো, এখন বি আর এর মধ্যে যেগুলো কমন সেগুলো বাদ দিয়ে বি এর বাকি জিনিসগুলো রাখবো। তাহলে দেখো বি আর এর মধ্যে কমন কি? 2 এবং 4 কমন। তাহলে বি আর কি বাকি থাকলো? শুধু 6 বাকি থাকলো। তাহলে অন্তরের ক্ষেত্রে একটু মনে রাখবা, এ বাদ বি করলে পাচ্ছ 1 3, বাট বি বাদ এ করলে পাচ্ছ 6, যদিও সেম জিনিস নিয়ে কাজ করতেছো। তাহলে অন্তরের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যার থেকে তুমি বাদ দিবা, এ থেকে বি বাদ দিয়েছো, তার মানে এ এবং বি এর মধ্যে যেগুলো কমন সেগুলো বাদ দিয়ে শুরুতে যে আছে তার বাকি যে উপাদানগুলো থাকবে সেটা বসাবা। আবার এখানে দেখো বি থেকে এ বাদ দিছো, তাহলে এ আর বি এর মধ্যে যা যা কমন সেগুলো বাদ দিয়ে শুরুতে যে আছে, শুরুতে কি আছে? বি আছে, বি এর উপাদানটা রাখবে। সেটা হচ্ছে আমাদের অন্তঃসেট। আর যদি কিছু না থাকে বাদ দিয়ে দিয়ে, তাহলে আমরা বলবো এটা ফাঁকা সেট। সহজ হিসাব সহজে বলবো ফাঁকা সেট। যেমন দেখো আমরা এখানে আরো একটা উদাহরণ রেখেছি, এই উদাহরণটি একটু দেখো। হ্যাঁ, এখানে আরো 2টা উদাহরণ আছে, দেখো। এগুলো আমাদের বইয়ের, সরাসরি বইয়ের উদাহরণ। তো বইয়ের উদাহরণগুলো চলো একটু দেখি আমরা। যেমন এ হচ্ছে 1 2 3 4 5 6, বি হচ্ছে 1 2 3। তাহলে এ থেকে বি বাদ দিছো, এ বাদ বি সমান কত? তাহলে দেখো এ বাদ বি, এটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি? এভাবেও লিখতে পারি, এ বিয়োগ বি। বিয়োগ মানে কি? বাদ। এখানে বিয়োগ বলবো না, এটাকে আমরা বলবো বাদ। এ থেকে বি বাদ দাও। বিষয়টা এ বাদ বি মানে কি? এ থেকে বি বাদ দাও, এ থেকে বি এর উপাদানগুলো বাদ দিয়ে বাকিগুলো রাখো। সহজ কথা। এ বাদ বি মানে কি? এ বাদ বি মানে হলো এ থেকে বি এর উপাদান বাদ দিয়ে, বি এর উপাদানগুলো বাদ দিয়ে
বাদ দিয়ে এর বাকি উপাদানগুলো রাখবো, বাকি উপাদানগুলো নিয়ে গঠিত সেট, বাকি উপাদানগুলো নিয়ে গঠিত সেট, যদি বাকি উপাদান থাকে, আর বাকি উপাদান যদি না থাকে তাহলে ফাঁকা সেট, সহজ হিসাব। ঠিক আছে, তাহলে এ থেকে বি বাদ দিব। এ কত? এ হচ্ছে 1 2 3 4 5 6, এটা থেকে বাদ দিব বি। বি কত? বি হচ্ছে আমাদের 1 2 3, তাহলে এ থেকে বি বাদ দাও, 1 2 3 বাদ দাও, 1 2 3 বাদ দিলে এর বাকি উপাদানগুলো নিয়ে গঠিত সেট 4 5 6। ঠিক আছে, কিন্তু যদি প্রশ্নে যদি বলতো বি বাদে, তাহলে আনসার আসতো ফাঁকা, কারণ বিটা তখন আগে আসতো, এ পুরাটা পড়ে যেত। কথা কি বোঝা গেছে? এখন বি থেকে যদি বাদ দাও তাহলে বি এর কিন্তু আর কিছু থাকে না। বাসে করে দেখো বি বাদে, উল্টা করে দেখো বি বাদে করে দেখো বি বাদ এ সমান কত, বিবাদ এ সমান কত, নিজে করে দেখো। হ্যাঁ, বিবাদ এ সমান ফাঁকা আসবে। ওকে, তারপরে আসো দেখি এটা দেখো, এ বাদ বি সমান কত, এটা আসো 1 2 3, তাহলে এ বাদ বি মানে এ থেকে বি বাদ দিব, বাদ দিয়ে এর বাকি উপাদানগুলো নিয়ে গঠিত সেট। এ হচ্ছে 1 2 3 বাদ বি হচ্ছে 4 5 6। এখন দেখো এ থেকে বি এর কিছুই বাদ যায় না, তার মানে এর বাকি উপাদানগুলো নিয়ে গঠিত সেট, তার মানে এর সেট সহি সালামত থাকবে 1 2 3। ঠিক আছে, কেন? কারণ এ থেকে বি, এ আর বি এর মধ্যে কোনো সাধারণ উপাদান নাই, কমন নাই কিছু, বাদ দিবা কি? 1 2 3, বিতে তো 1 2 3 নাই, 4 5 6 আছে, তাহলে এ থেকে বি বাদ দিতে বলছে। এ থেকে বি বাদ দিব কিভাবে? এর কোনো জিনিস তো বিতে নাই। কথা কি বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের 1 2 3। এই উদাহরণটা দেখো, এ বাদ বি, তাহলে দেখো এ বাদ বি, এ থেকে বি বাদ দিব, বাদ দিয়ে এর যা আছে সেগুলো বসাবো। তাহলে এ হচ্ছে 3 4 5 বাদ বি হচ্ছে 4 5 7 8। তাহলে দেখো এ আর বি এর মধ্যে কমন পার্ট কি? 4 5 বাদ দিয়ে এর যা আছে সেটা বসাবো, আনসার হচ্ছে 3। ঠিক আছে, তোমাকে যদি এখানে আমি যদি বের করতে বলতাম বিবাদে, আবার বিবাদে ধরো নাই প্রশ্নে, বাট আমি ধরো দিলাম বিবাদে, তাহলে বিবাদে সমান আমাদের কি আসতো বলতো? বিবাদ এ বি হচ্ছে 4 5 7 8 বাদ এ হচ্ছে 4 5 3 4 5 না, এ হচ্ছে 3 4 5। তাহলে আমরা কি বাদ দিতাম? আমরা 4 আর 5 বাদ দিতাম, তাই না? 4 5 বাদ দিয়ে আমাদের আনসারটা আসতো 7 এবং 8। বি থেকে এ বাদ দিয়ে বি এর বাকি উপাদান নিয়ে গঠিত সেট, এটা হচ্ছে আমাদের অন্তর সেট। তো আশা করি আমরা অন্তর সেটের যে কনসেপ্ট সেটাও আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। চলো আমরা তারপরে দেখি ছেদ সেট, এটা তো আমাদের পড়া হয়ে গেছে। নিশ্ছেদ সেট, এটাও আমাদের পড়া হয়ে গেছে। চলো এখন আমরা দেখি পূরক সেট, আরো অনেক কিছু আছে, পূরক সেট, শক্তি সেট, ক্রমজোড়, এই জিনিসগুলো আরো বাকি আছে আমাদের। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা কি আজকে আর যাবো? আজকে আর না যাই। হ্যাঁ, পূরক সেট থেকে আমরা হচ্ছে আবার নেক্সট ক্লাসে আমরা পড়া শুরু করবো কি পূরক সেট। আচ্ছা, পূরক সেটটা পরে দিই। হ্যাঁ, পূরক সেটটা পরে আমরা হচ্ছে আমাদের আজকে ক্লাসটা শেষ করি। ওকে, চলো দেখি পূরক সেট। পূরক সেটে আমাদেরকে কি পড়েছে? পূরক সেট দেখো, পূরক সেট কি? পূরক সেট হচ্ছে, সহজ কথা মনে রাখবা, সার্বিক সেট থেকে কোনো কিছু বিয়োগ করেছো, সেটা হচ্ছে পূরক সেট। আমরা একটু সংজ্ঞার আগে লিখি। হ্যাঁ, পূরক সেট আমরা এইভাবে, পূরক সেটটা আমি একটু বুঝাই তোমাদেরকে, খেয়াল করো। মনে করো আমি তোমাকে বললাম ইউ হচ্ছে সার্বিক সেট। হ্যাঁ, ইউ হচ্ছে 1 2 3 4 5 6, ইউ হচ্ছে সার্বিক সেট। এ বললাম, ধরো এ হচ্ছে মনে করো 1 3 5, এ হচ্ছে 1 3 5। হ্যাঁ, বি হচ্ছে মনে করো তোমার 2 4 6, বি। সি হচ্ছে মনে করো তোমার 1 2 4 5, সি। হ্যাঁ, তাহলে পূরক সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পূরক সেট, আমি ধরো তোমাকে বললাম এর পূরক সেট কত, এর পূরক সেট কত, তোমাকে আমি বের করতে বললাম এর পূরক সেট কত। হ্যাঁ, অথবা তারপরে হয়তো বা তোমাকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এর পূরক সেট বের করছো, তাহলে বলো বি এর পূরক সেট কত, বি এর পূরক সেট কত। তারপর তুমি বি এর পূরক সেট বের করলা, তো আমি তোমাকে বললাম ঠিক আছে, তাহলে বলো সি এর পূরক সেট কত, সি এর পূরক সেট। তাহলে পূরক সেট কি আসলে জানো? পূরক সেট হচ্ছে আমাদের সার্বিক সেট থেকে বাদ দিলে যা থাকে, সেটা হচ্ছে পূরক সেট। সার্বিক সেট কি? ইউ। তাহলে এখন খেয়াল করো পূরক সেট কিভাবে লেখে। পূরক সেট লেখে এইভাবে, এ প্রাইম মাথার উপর প্রাইম, অথবা বইয়ে দেখবে এটা এইভাবেও লেখে, এ উপর একটা সি দেয়। তো আমরা প্রাইম দিয়ে প্র্যাকটিস করবো। ঠিক আছে, পূরক সেটকে আমরা এ প্রাইম অথবা এ সি দিয়ে বোঝাই। তাহলে এটা সমান আসলে কি বলতো? এটা সমান হচ্ছে ইউনিভার্সাল মাইনাস এ, মানে যার পূরক সেট বলবে সার্বিক সেট থেকে তাকে বাদ দিতে হবে, সহজ কথা। তাহলে বি এর পূরক সেট কি বলতো? বি প্রাইম বা বি, এরকম। হ্যাঁ, তাহলে এটা সমান আমাদের কত? ইউনিভার্সাল থেকে আমাদেরকে বি বাদ দিতে হবে, এটা কিন্তু ইউনিয়ন, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট ইউ। আবার সি পূরক কত? সি প্রাইম
বা সি সি এটা সমান কি ইউনিভার্সাল থেকে সি বিয়োগ দিতে হবে। তো আশা করি পূরক সেট বুঝতে পারছো। সার্বিক সেট থেকে যার পূরক সেট বলবে তাকে বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে পূরক সেট, ঠিক আছে। সার্বিক সেট থেকে যার পূরক সেট বলবেন তাকে বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে পূরক সেট। এ পূরক মানে কি সার্বিক সেট থেকে এবার বাদ দিলে সার্বিক সেটে যা থাকে তা। তাহলে সার্বিক সেটে কি ছিল? সার্বিক সেটে ছিল 1 2 3 4 5 6, এটা থেকে আমরা বাদ দিব এ, এতে কি আছে 1 3 5 1 3 5, তাহলে কমন 1 3 5 যদি বাদ দাও তাহলে এ পূরক কত 2 4 6, এ পূরক হচ্ছে 2 4 6। তারপরে এটা দেখো, এটা দেখো সার্বিক সেট কি? সার্বিক সেট হচ্ছে 1 2 3 4 5 6, এটা থেকে তুমি যদি বি বাদ দাও, বি কত? বি ছিল হচ্ছে 2 4 6, তাহলে এটা থেকে 2 4 6 বাদ দিলে এটা কত আসবে 1 3 5 1 3 5। আবার এটা কত? এটা হচ্ছে আমাদের 1 2 3 4 5 6, এটা থেকে ধরো তুমি বাদ দিলা কত? এটা থেকে তুমি বাদ দিলা সি, সি কত? সি হচ্ছে 1 2 4 5 1 2 4 5, তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমাদের আসবে 3 6। তাহলে এইগুলো হচ্ছে আমাদের পূরক সেট। তো আশা করি পূরক সেটের কনসেপ্টটাও তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো পূরক সেট তো আশা করি বুঝতে পেরেছো। আমাদের আর বাকি আছে শক্তি সেট, ক্রমজোড়, কার্তেশীয় গুণজ। আচ্ছা শক্তি সেট একটু পড়াই ফেলি, হ্যাঁ এগুলা আর বেশি সময় লাগবে না, হয়তো বা 10 মিনিট সময় রাখলেই হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে শক্তি সেটটা কি? শক্তি সেটটা আমরা অলরেডি পড়ে ফেলছি, উপসেট গুলোই হচ্ছে শক্তি সেট, ঠিক আছে। কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে শক্তি সেট বলে। সহজ হিসাব, আমরা অলরেডি উপসেট পড়ছি তাই না? যেমন উপাদান যদি 3টা হয় তাহলে উপসেট কত? 2 কিউব 2 টু দি পাওয়ার n, ওটাই শক্তি সেট আসলে। হ্যাঁ শক্তি সেট আসলে আর কিছুই না। শক্তি সেট হচ্ছে কোন সেটের সকল উপাদান দ্বারা গঠিত, শক্তি সেট হচ্ছে কোন সেটের সকল উপাদান দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। ওই সেটের শক্তি সেট বলে। সেটকে ওই সেটের শক্তি সেট বলে। সেটকে ওই সেটের শক্তি সেট বলে। ওই সেটের শক্তি সেট বলে, ঠিক আছে। যেমন উদাহরণ দিই, ধরো আমি বললাম যে তোমাকে এ হচ্ছে একটা সেট, এ হচ্ছে একটি সেট যার উপাদান ধরো আমি বললাম যে 3 4 5, তাহলে এ সেটের শক্তি সেট হলো যেহেতু এখানে 3টা, তার মানে হচ্ছে আমাদের শক্তি সেট কয়টা আসবে? 8টা, 2 কিউব 2 টু দি পাওয়ার n। তাহলে শক্তি সেট কি কি? শক্তি সেটকে আমরা পি দিয়ে প্রকাশ করি, পাওয়ার সেট। তাহলে পি অফ এ মানে এ এর শক্তি সেট, যদি বি থাকতো তাহলে পি অফ বি, পিবি, ঠিক আছে। শক্তি সেটকে এইভাবে প্রকাশ করা হয়। তাহলে কিভাবে আসবে? প্রথম হচ্ছে 3 4 5 3 4 5, 3টা নিয়ে, এটা কিন্তু প্রকৃত সেট না, এটা কিন্তু প্রকৃত উপসেট না, এটা বাদ। কেন? আমরা প্রকৃত উপসেটে পড়ছি যার মানে সেটের মানে উপসেট যদি সেটের উপাদানের সমান হয় সেটা প্রকৃত হয় না, ঠিক আছে। তারপর দুইটা করে নিব, 3 4 4 5 3 5 বা 5 3, তারপরে একটা করে নিব, 3 4 3 4, তারপর হচ্ছে 5 3 4 5, তারপর কি ফাঁকা। শক্তি সেট নির্ণয় করতে কি করতে জানো? শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, এই হয়ে গেল শক্তি সেট। ভেরি সিম্পল, হ্যাঁ শক্তি সেট এইভাবে প্রকাশ করা হয়। আরেকটা জিনিস আমরা রাখছি দেখো, এ হচ্ছে ফাঁকা, বি হচ্ছে এ, সি হচ্ছে বি, সেট তিনটি শক্তি সেট গুলোর উপাদান সংখ্যা কত? আচ্ছা এই সেটগুলোর শক্তি সেটের উপাদান সংখ্যা কত? চলো দেখি। ফাঁকা সেটের কি কোনো মানে ফাঁকা সেট মানে কি? এটার কোনো উপাদানই নাই, তার মানে এটার উপাদান সংখ্যা কত? 0, ঠিক আছে। তাহলে আমরা লিখি এখানে পি এ মানে পি সেটের যে উপসেট শক্তি সেট সেটাও কি ফাঁকা। তাহলে আমরা লিখবো এ সেটের উপাদান সংখ্যা 0, তার মানে আমাদের এটা শক্তি সেটও কত? কিন্তু শক্তি সেট কি করতে হবে? ফাঁকা হলো সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ শক্তি সেটের প্রকাশের নিয়ম হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় শুরুতে আর শেষে। তাহলে আমরা লিখবো যেহেতু এ সেটের উপাদান সংখ্যা 0, উপাদান সংখ্যা 0, তাই শক্তি সেটের উপাদান সংখ্যা এ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা বের করতে বলছে তাই না? শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 0, তাই না? 2 টু দি পাওয়ার 0, তার মানে কি একটি, এই যে দেখো একটা,
কথা কি বুঝছো? তারপর দেখো বি, বি কয়টা? একটা, তাহলে এক, এ যদি থাকে আরেকটা কি থাকবে? ফাঁকা সেট থাকবে। তাহলে আমরা লিখবো আবার, আবার বি এর জন্য আমার শক্তি সেট কি? শক্তি সেট হচ্ছে এ এবং ফাঁকা এবং সেকেন্ড ব্র্যাকেট থাকবে, ঠিক আছে? তাহলে এটা সমান আমরা কি লিখবো? আমরা লিখবো বি সেটের উপাদান সংখ্যা, যেহেতু বি সেটের উপাদান সংখ্যা একটা, শুধু এ, তাই না? শুধু এ, যেহেতু বি সেটের উপাদান সংখ্যা বি সেটের উপাদান সংখ্যা একটি এ, ঠিক আছে? একটি, তাই এর শক্তি সেটের উপাদান সংখ্যা, শক্তি সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n, তার মানে কি টু টু দি পাওয়ার 1, শক্তি সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার 1, তার মানে দুইটি। এই যে দুইটি তো পাইছি, এ এবং ফাঁকা সেট, ঠিক আছে? আবার আরেকটা লিখলাম, আরেকটা কি? আরেকটা হচ্ছে সি, এ কমা বি, দুইটা উপাদান সংখ্যা, দুইটা। আবার সি যদি 1, বি হয় তাহলে পি সি সমান কত? শক্তি সেট কত সি এর? এ কমা বি, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে ফাঁকা, চারটি, কারণ 2 স্কয়ার চারটি। তাহলে আমরা লিখবো যেহেতু সি সেটের উপাদান সংখ্যা দুটি, এ এবং বি উপাদান সংখ্যা দুইটি, তাই এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে আমাদের কত? শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 স্কয়ার। 2 স্কয়ার মানে কি? চারটি। এটা হচ্ছে সি এর শক্তি সেটের উপাদান সংখ্যা। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমাদের উপাদান সংখ্যা যত, শক্তি স্তরে বা শক্তি সেটের উপাদান সংখ্যা হবে তার n পাওয়ার, টু টু দি পাওয়ার n, ঠিক আছে? আচ্ছা।